শুভ সন্ধ্যা। যৌতুক বিরোধী আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ টক শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুকান্ত বর্মন আজকে হোস্ট হিসেবে থাকছি। আজকে আমাদের আলোচনার বিষয় তরুণ প্রজন্মের চোখে যৌতুক ক্ষতিকর না উপকারী, সেটি আসলে আমরা এবং আমাদের আজকের এই টক শোতে অতিথি হিসেবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজন চন্দ্র শুকুল, তিনি দর্শক বিভাগে পড়াশোনা করছেন। আরেকজন অতিথি সুজন বর্মন, যিনি পড়াশোনা করছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। শুরুতেই আসলে আমাদের এই লাইভ টক সাথে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো শুরুতে আসলে আমি যেতে চাই সুজন চন্দ্র শুকুলের কাছে। সেটি হচ্ছে যে সুজন চন্দ্র, আপনি জানেন যে হচ্ছে যে যৌতুক আসলে আমাদের সমাজ ব্যবস্থায় বিদ্যমান এবং এটির আসলে কি বহুল যে চর্চা সেটি হচ্ছে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। যৌতুকের যদি সংজ্ঞা হিসেবে আমি আপনাকে বলি, সেটি হচ্ছে বিয়ের সময় যে গাড়ি বাড়ি অর্থ বা কোনো ধরনের উপহার, যে কোনো ধরনের লেনদেনকে আসলে রাষ্ট্রীয় যে আইন রয়েছে সেখানে যৌতুক হিসেবে গণ্য করা হয়। তো এই যে যৌতুকটিকে আসলে আপনি কিভাবে দেখছেন, বা আপনার অবস্থান থেকে এই চর্চাটিকে কি মনে হয়? প্রথমেই নমস্কার দাদা। মুভমেন্ট এগেনস্ট ডৌরির এরকম একটা সচেতনতামূলক যে প্রোগ্রামে আসলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আসলে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমি শুনেছি উত্তরবঙ্গে এটা খুব সচেতনামূলক একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আসলে যৌতুকের কুফল, মানে যৌতুক যে একটা সামাজিক ব্যাধি, সেই সম্পর্কে আসলে জনসচেতনতা সৃষ্টি থেকে শুরু করে অনেক সুদূর প্রসারী কার্যক্রম গ্রহণ করছে। তো এখানে আমি থাকতে পেরে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। এবং দাদা, আপনি যেটা বললেন যৌতুক, আমার দৃষ্টিতে হচ্ছে প্রথমত হচ্ছে যৌতুক তো অবশ্যই সামাজিক একটা ব্যাধি এবং অবশ্যই অপকারী। এখন এটা শুধু একটা সামাজিক ব্যাধি না, এটা হচ্ছে এমন একটা মাধ্যম যেটা আসলে অর্থনৈতিক শোষণ করা হয়। অর্থনৈতিক শোষণ থেকে শুরু করে শারীরিক মানসিক হেনস্থার মানে একটা সামগ্রিক নাম হচ্ছে যৌতুক। তো এটা আসলে সেই রোমান গ্রিক সভ্যতা থেকে শুরু করে আসলে বর্তমান আমাদের সমাজ ব্যবস্থা আসলে গেড়ে বসেছে, যার জাতাকলে পিষতেছে আমাদের শিশু থেকে তরুণ যারা আছে। তো আমি প্রথমত যদি এক কথায় বলি, আসলে যৌতুক কি একটা সামাজিক ব্যাধি, অর্থনৈতিক শোষণের মাধ্যম, কিংবা শারীরিক বা মানসিক হেনস্থার একটা মাধ্যম বলতে চাই। ধন্যবাদ। আমি আরো আপনার কাছে যেটি জানতে চাবো, আসলে আপনি আপনার ব্যক্তিগত জীবনে এই মানে এই যৌতুকের চর্চা আসলে করবেন না আসলে রুখে দাঁড়াবেন? আহ, আমি আমার ব্যক্তিগত জীবনে যৌতুক চর্চা করার তো সুযোগ নাই। প্রথমত হচ্ছে কারণ হচ্ছে যৌতুকের যে বয়াল ইতিহাস, এটা সম্পর্কে আমি যথেষ্ট অবগত, এবং আমি তো নিজে করবই না, এবং আমার পার্শ্ববর্তী যারা আছে তারা যাতে এটা না করে, সেজন্য তাদেরকে আসলে পরামর্শ দান করব এবং উদ্বুদ্ধ করব। মানে এটা আমার দিক থেকে আমার সে। ধন্যবাদ সুকুল চন্দ্র বর্মন। দর্শক, আসলে আমরা আমাদের যে তরুণরা যুক্ত হয়, আসলে আমরা প্রথমে জানার চেষ্টা করি যে আসলে যৌতুক নিয়ে তার অবস্থান কি, কারণ যেহেতু এটা একটি সামাজিক সমস্যা এবং আমরা মনে করি যে আমাদের এই তরুণরা যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তারা একটি সিভিল সোসাইটির অংশ। তো সেই উদ্দেশ্যে তো সুজন বর্মন, আপনার কাছেও আসলে আমার একই প্রশ্ন যে আপনি যে অঞ্চলে বেড়ে উঠছেন সেখানে যৌতুকের চর্চা কেমন দেখছেন, এবং আপনি আপনার আসলে আহ আপনার অবস্থান থেকে আসলে যৌতুকের মানে পক্ষে না বিপক্ষে? দর্শক, আমরা হয়তো ইন্টারনেট ইন্টারনেট সমস্যার জন্য সুজন বর্মনের তথ্য আমরা জানতে পারছি না, বা উনি হয়তো চেষ্টা করছেন আমাদের মাঝে এখনই যুক্ত হয়ে আমাদের প্রশ্নের উত্তর দিবেন। তো হ্যালো হ্যাঁ সুজন বর্মন, আমরা আপনাকে শুনছি। ভাই, শোনা যায়? আপনি কি হ্যালো। আমার প্রশ্নটা শুনতে পেরেছেন? হ্যাঁ, আবার যদি বলতেন একটু ভালো হতো।
আচ্ছা, সেটি হচ্ছে যে আপনি যে অঞ্চলে বেড়ে উঠছেন সেখানে আসলে যৌতুকের চর্চা কেমন, এবং আপনি আসলে এই যৌতুকের পক্ষে না বিপক্ষে? আচ্ছা, ধন্যবাদ ভাই। নমস্কার। আজকের এই অত্যন্ত আহ, গুরুত্বপূর্ণ টক শোতে আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। আজকের আহ, আজকের বিষয় হচ্ছে, আলোচনা বিষয় তরুণ প্রজন্ম চোখে যে যৌতুক ক্ষতিকর না উপকারী। আমার মনে হয় যে তরুণ প্রজন্মের একজন হিসেবে আমার যেটা খুব স্পষ্টভাবে আমি বলতে পারি যে একটা ক্ষতিকর বিষয়। কারণ এর কোনো উপকারী দিক হতে পারে না। আজ থেকে 50 বছর আগে যেমন সমাজ যেভাবে ভাবতো, আজকের তরুণরা সেভাবে ভাবে না। আমাদের কাছে বিয়ে মানে দুটি মানুষের জীবন ভাগ করে নেওয়া, কোনো আর্থিক লেনদেন বা ব্যবসা নয়। আমরা যদি দেখি বা যোগ্যতা বা আহ বাল্য বিবাহ মানে বিবাহের সময়, যৌতুকের সময় একটা প্রশ্ন আসে যে যোগ্যতা বা আত্মসম্মান নিয়ে। জি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? বা দর্শক আসলে যেহেতু হচ্ছে সুজন বর্মণ ঈদের ছুটিতে বাসায় রয়েছেন, আসলে আমাদের ঠাকুরগাঁ জেলায় মানে ইন্টারনেটের একটি আসলে বিভ্রাট রয়েছে। তো যার জন্য আসলে কথাগুলো কেটে কেটে আসতেছে বা মাঝে মাঝে বেঁধে বেঁধে যাচ্ছে। তো আহ, সু- আহ, সুজন চন্দ্র শুকুল, আসলে আমরা একটু আপনার কাছে যেতে চাই। যদি সুজন বর্মণ পরবর্তীতে কানেক্ট হয়, আমরা আবার তার কাছে জানতে চাবো। তো সেটি হচ্ছে যে মানে আপনি কি আসলে সুজন চন্দ্র শুক্ল এটি আসলে জানেন কিনা, যে আমি খালি সংক্ষেপে বলি, আমাদের উত্তরবঙ্গে আসলে যৌতুকের একটি ক্লাস বা শ্রেণী বিভাগ আসলে করা হয়েছে। সেটি এমন যে কেউ যদি সরকারি চাকরিজীবী হয়, তিনি 20 গ্রেডের হলেও তিনি যেটি আসলে ডিমান্ড করবেন বা তার যে দাবি 10 থেকে 15 লক্ষ বা 7 থেকে 10 লক্ষ, তিনি যদি একজন সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক হন, তাহলে তার রেঞ্জ আসলে সেটি 15 লক্ষের কাছাকাছি। আবার যদি তিনি হাই স্কুলে চাকরি করেন, তাহলে সেটা 20 লক্ষের উপরে। আবার যদি সরকারি হয়, সেটি আসলে আরো উপরে। যদি বিসিএস ক্যাডার হয়, আসলে যতটুকুই দিতে চায় তেমনই চর্চা বিদ্যমান। তো এই চর্চাটিকে আসলে আপনি কিভাবে দেখছেন, বিশেষ করে যেহেতু এটি একটি শিক্ষিত সমাজের মধ্যে আসলে চর্চা হচ্ছে, এবং এবং রাষ্ট্রীয় আইনে তো এটি আসলে নিষিদ্ধ। তো তারপরও আসলে কেন মানে শিক্ষিত সমাজ আসলে এই চর্চাটি করছে? প্রথমত হচ্ছে দাদা, আহ, আপনি যেটা বললেন যে আসলে বড়দের যে একটা ক্লাসিফিকেশন আছে, যে তাদের যোগ্যতার ভিত্তিতে তাদের যৌতুকের ডিমান্ডটা আসলে নির্ধারিত হয়। এটা আসলে আহ, বিয়ে হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের আহ, প্রথা অনুসারে, মানে বিয়ে হচ্ছে আহ কোনো দেনা পাওনার একটা মাধ্যম না। মানে আমরা যৌতুকের মাধ্যমে আসলে বিয়েটাকে আসলে আর্থিক লেনদেনের মাধ্যম করে ফেলতেছি, এটা হচ্ছে প্রথমত সমস্যা। আর ব্যাপারটা হচ্ছে আপনি যেটা বললেন যে আসলে যৌতুক সেই অনেক আগে থেকে, মানে যৌতুক নেওয়ার মানসিকতা বেড়েছে, বই কমে নাই, আর শুধু ধরনটা পাল্টেছে। ব্যাপারটা এরকম। আর এই জিনিসটা যদি আমি বলি যে আসলে যে যৌতুক ওনারা নিচ্ছে, এটা আমি কিভাবে দেখছি, আমি যদি বলতে চাই যে আপনি যদি দেখেন যে বাংলাদেশে, যদি আমি বাংলাদেশের পরিসংখ্যান বলি, যে বাংলাদেশে যে মানে শিশু ও নারী নির্যাতন হয়, তার 83%, মানে 83% হয় শুধু যৌতুক জনিত কারণে। এটা খুবই একটা ভয়াল রেট, যে 83% নারী নির্যাতন হয় শুধু যৌতুকের কারণে, শুধু আর্থিক লেনদেনের কারণে। যেখানে আপনাদের যেটা বললেন দাদা, উত্তরবঙ্গে এরকম আর্থিক লেনদেন হয়, তো এর সিংহভাগ অংশ মানে এভাবেই ভুক্তভোগী হয়, যে নারী ও শিশু নির্যাতনের প্রায় 83% আছে যারা যৌতুকের কারণে হয়ে থাকে। আরো যদি আপনি দেখেন, এর জন্য আমি এটা, মানে আমি যে খারাপ কেন বলতেছি, যৌতুক কেন অপকারী এবং যৌতুক কেন সামাজিক বেদে, এটা বলতেছি। প্রথমত আপনি যদি দেখেন দাদা, ওই যে 109, 109 একটা নাম্বার আছে আমাদের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ একটা হটলাইন নাম্বার আছে। এখানে আমি দেখেছি একটা পরিসংখ্যানে, সেখানে হচ্ছে প্রায় আপনার 9,39,700-র বেশি কল করা হয় ওখানে। মানে 2024-এর তথ্য মতে প্রায় 9,39,700 সামথিং এরকম কল হয়। তার ভিতরে 4,60,000 ছিল শুধু যৌতুক জনিত, নারী নির্যাতন জনিত মানে কল। মানে রেটটা আসলে পর্যালোচনা করলে আসলে বোঝা যায় যে আসলে যৌতুকের যে জাতাকল, এতে মানে কিভাবে আসলে আমাদের যে প্রজন্মকে পিছিয়ে ফেলা হচ্ছে। এমনকি আমাদের যে, আমরা যদি নিউজ পোর্টালের দিকে তাকাই, দেখবেন যে যৌতুক বিভিন্ন যে ধরন পাল্টেছে, যে ধরনের বিবেচনা করলে এমনও দেখা গেছে যে বরকে ট্রাক কেনার টাকা দেওয়ার না দেওয়ার জন্য আসলে কনেকে শ্বাসরোধ করে হত্যা, বা বাইক কেনার জন্য টাকা না দেওয়ার জন্য আহ
শারীরিকভাবে নির্যাতন করা, মানসিক হেনস্থা করা, এগুলো অহরহই ঘটে। তো আরেকটা পরিসংখ্যান হচ্ছে, দেখবেন দাদা, আমি একটা দেখলাম যে বাংলাদেশে প্রতি বছর 2800+ মামলা হয় শুধু আপনার যৌতুক জনিত কারণে, মানে যৌতুক না দেওয়ার কারণে শারীরিক মানসিক যে নির্যাতন করা হয় সেটার বলি হইয়া প্রায় 2800+ মামলা হয় এটা। আর সেই, যদি আমি আরেকটু গভীর ভাবে বলি, যে 2021 থেকে 25 সাল পর্যন্ত প্রায় হিউম্যান রাইটস সোসাইটি একটা পরিসংখ্যান দেখা গেছে যে 350 জন নারী হত্যা করা হয়েছে শুধু, মানে প্রাণহানি হয়েছে যৌতুকের কারণে। তো এই যে আর্থিক লেনদেনের কারণে, এগুলো সব হচ্ছে আর্থিক, এই যে যৌতুক নামক সামাজিক ব্যাধি, এটার কারণেই আসলে সংগঠিত হয়েছে। এই কারণে আমি বলতেছি এটা একটা সামাজিক ব্যাধি এবং খুবই ক্ষতিকর। আর আপনি যেটা বললেন যে যৌতুকের যোগ্যতার যে ক্লাসিফিকেশন, যে তার আর্নিং এর উপর ভিত্তি কইরা বা চাকরির গ্রেডের উপর ভিত্তি কইরা যে যৌতুকটা ধরা, এটা আসলে বিয়েটাকে আসলে আর্থিক লেনদেনের মাধ্যম করা হচ্ছে। এটা আসলে হওয়া উচিত না, মানে আমার দিক থেকে স্পষ্ট বার্তা। এবং শিক্ষিত সমাজ, ব্যাপারটা হচ্ছে যে শিক্ষিত সমাজ আসলে কেন এটা করছে, এর কারণ হচ্ছে, প্রথমত যদি আমি কারণটা বলি দাদা, প্রথমত কারণ হচ্ছে যে নারীদের যে পরনির্ভরশীলতা, অর্থনৈতিক পরনির্ভরশীলতা একটা ব্যাপার আছে, যে তারা স্বামীর ঘরে যাবে, স্বামী সব ভার বহন করবে। এই জায়গা থেকে একটা যৌতুক দেওয়ার প্রবণতা বা যৌতুকের পথ প্রশস্ত হয়, এই একটা কারণ। আবার দারিদ্রতা তো অন্যতম কারণ। বাংলাদেশে যে দারিদ্রতা, এই দারিদ্রতার কারণে আসলে অনেক বাবা মা আসলে খুব অল্প বয়সেই আসলে নারীদের বা মেয়েদের বিয়ে দিতে খুব আহ, উচ্চাকাঙ্ক্ষা পোষণ করে। আবার হচ্ছে মানুষের উচ্চাকাঙ্ক্ষা বা প্রত্যাশা, যেটা বলেন যে যে বরের পক্ষ থেকে উচ্চাকাঙ্ক্ষা বা অতি দ্রুত মানে অর্থনৈতিক সচ্ছলতা আনা, এই যে অতি দ্রুত অর্থনৈতিক সচ্ছলতা আনার মাধ্যম হিসেবে অনেকে যৌতুককে ব্যবহার করে, যে মনে করে যে আমি একটা মেয়ে বিয়ে করব, সেখান থেকে আমি এই পরিমাণ যৌতুক নিব, তার মাধ্যমে আমি আমার অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনবো। ব্যাপারটা হচ্ছে এরকম। প্রথমত হচ্ছে দারিদ্রতা, তারপর যে অর্থনৈতিক পরনির্ভরশীলতা, তারপর মানসিকতা। তো এরকম অনেক কারণ আছে যেগুলো আসলে যৌতুককে আসলে তারা বৈধতা দিতে চায়, এই কারণে তারা বৈধতা দিতে চায়। তো আমি মনে করি তরুণ সমাজের অংশ হিসেবে আমি মনে করি যে এই যে তার যে চাকরির গ্রেড কখনোই একটা মেয়ের বিয়ের জন্য বা যৌতুক নেয়ার জন্য যোগ্যতা মানে মানদণ্ড হইতে পারে না। কারণ বিয়ে হচ্ছে দুইটা পারস্পরিক মনের মিলন, সেখানে আসলে লেনদেন আর অর্থনৈতিক লেনদেন আসলে ভবিষ্যতে আসলে শারীরিক মানসিক হেনস্থার পথকে প্রশস্ত করে, আমি মনে করি। ধন্যবাদ আমার সুজন চন্দ্র শুকুল। আপনি খুব আসলে চমৎকার করে বলছেন যে আসলে যৌতুকের যে প্রেক্ষাপট এবং নারীর যে সম্মানের বিষয়টি, মানে আমাদের আসলে একটি কথা বলা হয় যে আসলে নারীরা পরনির্ভরশীল। তো বা একটুখানি বলি, জানিয়ে রাখি দর্শকদের উদ্দেশ্যে, যে দর্শক হচ্ছে আমরা যৌতুক বিরোধী আন্দোলনের পক্ষ থেকে কেয়ার ইকোনমি নামে একটি গবেষণা পরিচালনা করছি এই বন্ধে, ঈদের বন্ধে। তো এখন পর্যন্ত আমরা রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম এবং লালমনিরহাট, এই 6টি জেলা থেকে আমাদের টিমের সদস্যরা 86টি তথ্য সংগ্রহ করেছেন। তো সেখানে আসলে আমাদের একটি প্রশ্ন ছিল যে নারীরা আসলে তা সারাদিনে যে পরিশ্রম করে একটি পরিবারে, তো সেটির আসলে অর্থনৈতিক ভ্যালু তারা আসলে কতটুকু মনে করে। তো আমাদের যে মানে মিডিয়ান ভ্যালু সেটি আসলে এসেছে 1000 টাকা। তো সেক্ষেত্রে আমরা দেখি যে নারীর যে শ্রম, সেক্ষেত্রে কিন্তু যে হোম অফিস, যা বাড়িকে যদি একটি আসলে অফিস মনে করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু নারীরা সমস্ত কিছু পরিচালনা করে, সন্তানের খেয়াল রাখা, রান্না বান্না, গৃহ গৃহপালিত পশুপালন, তারপরে ঘাস জোগাড় করা বা অন্য অনেক কিছু বিষয় থাকে। তো সেই বিষয়টি আসলে আমরা যদি নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে আমরা মনে করি যে আসলে একজন বিবাহিত নারীর ক্ষেত্রে আসলে বেকার শব্দটি বা পরনির্ভরশীলতা শব্দটি আসলে আসে না। তো ধন্যবাদ। এর পাশাপাশি আপনি সুজন বর্মন, আপনার আসলে ইন্টারনেট বিভ্রাটের জন্য আপনি বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছিলেন। তো আপনার কাছে আসলে আমরা যেটি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আপনি যে এলাকায় বড় হচ্ছেন সেখানে আসলে যৌতুকের চর্চা কেমন, এবং আপনি আসলে যৌতুকের পক্ষে না আসলে বিপক্ষে? হ্যাঁ, ধন্যবাদ দিই আজকে টক শোতে এবং আমাকে সংযুক্ত করার জন্য। আজকের আলোচনা বিষয় তরুণ প্রজন্মের চোখে যৌতুক ক্ষতিকর না হচ্ছে আশীর্বাদজনক। সো আমার কাছে মনে হয় যে তরুণ প্রজন্মের চোখে যৌতুক অনেকটা ক্ষতিকর। কারণ হচ্ছে আমার এলাকায় আহ ম্যাক্সিমাম হচ্ছে আমি যতগুলো বিয়ে খাইছি সবগুলোই হচ্ছে যৌতুক ছাড়া হচ্ছে বিয়ে হয় না। আর অল্প তাড়াতাড়ি বয়সে বিয়ে দেয়, যে মেয়ে বড় হয়ে গেছে তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দিতে হবে, না হলে অনেক হচ্ছে ইপটিজিং হচ্ছে, রাস্তার মাঝে হচ্ছে ছেলেগুলা ডিস্টার্ব করতেছে। সো বাবা মাদের মনে একটা হচ্ছে একটা হচ্ছে টেনশন জায়গা, যে মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে।
তো হচ্ছে তারা হচ্ছে ফ্যামিলি থেকে বেশি দূর হচ্ছে উচ্চ শিক্ষিত করে না, ক্লাস 10-9 পর্যন্ত হচ্ছে শিক্ষিত করে। যৌতুক দিয়ে হচ্ছে তারা হচ্ছে আহ এখন হচ্ছে যেমন ছেলেই হোক, ছেলে কেমন কাজ করে খায় এমন ছেলের হাতে তুলে দিচ্ছে। তো আমার কাছে মনে হয় যে যৌতুক একটা হচ্ছে একটা ক্ষতিকর দিক হিসেবে হচ্ছে এটা করতেছে। আপনি আপনার আসলে ব্যক্তিগত জীবনে যৌতুক আদান প্রদানের সাথে আসলে জড়িত হবেন কিনা কখনো, মানে আপনি আসলে কি না না, ভেবেছেন? আমাদের আমাদের ফ্যামিলিতে হচ্ছে আমরা দুই ভাই বোন, সো আমরা ফ্যামিলিতে আমাদের মানে ফ্যামিলিতে কোনো যৌতুক লেনদেন হয় না, কারণ হচ্ছে আমরা দিদিকেও দেই নাই, সো আমি হচ্ছে যৌতুকের সাথে কোনো ইনভলভ না। ধন্যবাদ সুজন বর্মন। আপনার কাছে আসলে আমি যেটা জানতে চাবো, আপনি জানেন যে আপনি হচ্ছে গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগে আসলে পড়েছেন। তো আপনার কাছে হয়তো যৌতুকের বা আমাদের উত্তরাঞ্চলের যে সামাজিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলি হয়তো আপনি কোনো না কোনো সময় আসলে পড়াশোনার মাধ্যমে আইডেন্টিফাই করতে পেরেছেন। তো আমাদের এই যে যৌতুকের যে আসলে এই যে মানে ভয়াল যে চর্চা, সেটি আসলে মানে কি কি কারণে আসলে মানে হচ্ছে বলে আপনার মনে হয়? আহ আমার কাছে মনে হয়, হ্যালো, শোনা যায় ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, জি আমরা হ্যালো। শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আমার কাছে যেটা প্রথমে মনে হয় যে যৌতুক হচ্ছে প্রথমত হচ্ছে যেগুলা দেখি যে হচ্ছে দারিদ্রতার কারণে অনেক দারিদ্রতার কারণে ছেলে মেয়েদের তাড়াতাড়ি হচ্ছে বিয়ে দিচ্ছে, যে যেমন ছেলে পাক, যেমন হচ্ছে যেমন যোগ্যতা বা একটা প্রশ্ন আসে যায় হচ্ছে যোগ্যতা বা আত্মসম্মানের নিয়ে একটা প্রশ্ন, যেমন অনেকে কেরিয়ার করতেছে, অনেক কেরিয়ার করতে পারতেছে না, যেমন যে পাশের ছেলে হচ্ছে আমার লেখাপড়া করতেছে ভালো, সো সে অনেক দূরে, কিন্তু এমন একটা পর্যায়ে যাচ্ছে যে হচ্ছে যৌতুক ছাড়া তার বিবাহ হচ্ছে সম্পূর্ণ হচ্ছে না, তারা হচ্ছে শিক্ষিত হওয়ার পরেও বেকার হয়ে বসে থাকতেছে। তো তারা ইনভলভ হচ্ছে হচ্ছে যৌতুকের ক্ষেত্রে, যে যৌতুক দিলে তারা হচ্ছে অনেকটা সচ্ছল বোধ করবে, বিবাহ সুন্দরভাবে সম্পন্ন করবে। কিন্তু হচ্ছে এটা কতদূর যে হচ্ছে আসলে যৌতুক হচ্ছে নেওয়াটা এটাই হচ্ছে, আর হচ্ছে অনেকে আরেকটা কারণ হতে পারে যে সংসারের হচ্ছে নানা হচ্ছে চাপ। আচ্ছা, আপনি বলছেন যে যে সমস্যাগুলো আপনার দৃষ্টিতে এসেছে সেটি মানে সেটি তো আসলে প্রত্যেকটি সংসারেরই চাপ বলে মনে হয়, কারণ যেহেতু পরিবার আছে, পরিবার মানে আসলে অর্থনৈতিক সমস্যার সাথে ডিল করা, কৃষি ক্ষেত্রের সাথে ডিল করা, বা এর পাশাপাশি সদস্যদের দেখভাল করা। তো সেক্ষেত্রে যে যে যৌতুকের যে এই চর্চাটি আসলে সেটি কেন মানে ছেলের পক্ষ থেকে শুরু হলো না? কারণ আপনি জানেন যে হচ্ছে মানে একটি কন্যাকে আসলে বড় করতে একজন পিতা অনেক মানে কষ্ট করেন, পরিশ্রম করেন, একজন মাতা অনেক কষ্ট করেন, পরিশ্রম করেন। তো সেক্ষেত্রে মানে আমরা আমরা কিন্তু সেক্ষেত্রে একটি মেয়েকে নিয়ে আসতেছি, একটি অচেনা মেয়েকে আমাদের নিজেদের ঘরে নিয়ে আসি, আমাদের যে আসলে যে যে মানে বর্তমান ব্যবস্থা। তো সেক্ষেত্রে কেন আসলে মেয়ের পরিবারকে আসলে কেন আমরা অর্থ দিচ্ছি না? মেয়ের পরিবারে শুধু করে আসলে কেন অর্থ দিবে, এটি আসলে কেন হয়ে এসেছে আর কি? মানে এটিই তো হওয়ার কথা। যদি আপনি ধরেন মানে যে বর্তমান যে সিস্টেমটি রয়েছে, আমরা মেয়ের পরিবারকে থেকে নিয়ে আসতেছি, আবার ওদের কাছ থেকে টাকা মানে নেওয়ার একটি প্রচলন রয়েছে। তো সেটি আসলে কেন? এটি কিন্তু 1960 সালের আগেও হচ্ছে উল্টা ছিল। সুজন বর্মন, আপনি কি শুনতে পাচ্ছেন? উনি মনে হয় যে ডিসকানেক্টেড আছে। তো সুজন চন্দ্র শুকুল, আমরা আসলে ওয়েট অপেক্ষা করছি। তো মানে আসলে ইন্টারনেট সমস্যার জন্য একটু খুবই এলোমেলো হচ্ছে আমাদের আসলে প্রোগ্রামটি। তো সুজন চন্দ্র শুকুল, আসলে আমি আপনার কাছে যেটি আসলে জানতে চাবো সেটি হচ্ছে যে ধরেন মানে আমাদের আসলে যে চর্চাটি বর্তমানে বিদ্যমান, যে একজন কোনো একজন পিতার যদি দুই তিনটি মেয়ে থাকে, তাহলে আসলে শুরুতেই তাদেরকে ডিপিএস রাখতে হয়, গাছ মানে ধরেন গাছ লাগিয়ে রাখে কেউ, যে বিয়ের সময় দিবে, কেউ জমি বিক্রি করে। তো দেখা যায় যে যখন একটি বিয়ে হয়, যেহেতু বিয়ে তো আসলে দুইটি পরিবারের বিষয় আপনি বারবার বলছেন, তো কিন্তু যে বিয়ের যে খরচটি সেটি আসলে মানে পুরোটাই বর্তমানে আসলে ব্যয় করতে হচ্ছে মানে মেয়ের পরিবার। যদিও বিয়ে ছেলে মেয়ের পরিবার দুইটির মধ্যে, কিন্তু মানে খরচটা আসলে শুধুমাত্র মেয়ের পরিবার বহন করছে। এটি আসলে মানে কোন সমাজের আসলে লক্ষণ এটি? আহ প্রথমত হচ্ছে দাদা, আপনি বললেন যে আমি বললাম বিয়ে হচ্ছে দুটি পরিবারের মিল বন্ধন। সেখানে কখনোই আসলে ফার্নিচার কিংবা অর্থনৈতিক লেনদেন হওয়া উচিত না। এটা আসলে ভবিষ্যৎকে হয়তো বিভিন্ন দিকে পরিচালিত করে।
তো যেটা হয় কি, ওই যে আপনি বললেন দাদা, ওই যে ডিপিএস রাখতে হয়, গাছ লাগাইতে হয়, মানে একটা আমি দেখছি আমাদের এলাকায় যদি 3-4টা মেয়ে থাকে, তার অনেক চিন্তা থাকে আগে থেকে, ডিপিএস করতে হবে, মেয়েদের কিভাবে বিয়ে দিবে, মানে এরকম একটা আহ, মানসিক ট্রমার ভিতরে আসলে মানে কন্যার বাবা থাকে। মানে ওই যেটাকে বলে কন্যা দায়গ্রস্ত পিতা, তার অনেক দায়িত্ব, এরকম ভাবে বলে গ্রামের ভাষায়। তো এর প্রথমত যদি কারণটা আমি বলি যে এর কেন এটা শুধু আমরা যেহেতু দুইটা পরিবারের মিলবন্ধন, তাহলে শুধু মেয়ে পক্ষ কেন দিবে, মানে এর উল্টোটা কেন হচ্ছে না, বা উল্টোটা কেন চর্চা করা হচ্ছে না? প্রথমত এটার মূল কারণ হচ্ছে, আমি মনে করি, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। মানে আমাদের যে সমাজ ব্যবস্থা, এটা টোটালি পুরুষতান্ত্রিক। সবকিছু পুরুষরাই নির্ধারণ করবে, সবকিছু পুরুষরাই পরিচালিত করবে, সব আইন যত কিছু আছে সবকিছু পুরুষরাই নির্ধারণ করবে, পরিচালিত করবে, পরিবর্তন যা কিছু করা দরকার সবকিছুই পুরুষরা করবে, কারণ ওই যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। তো এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মানে জাতাকলে পইরাই মানে এই জিনিসটা আসলে হয়ে আসছে, মানে একপাক্ষিক। মানে যেখানে হওয়া উচিত ছিল দুই পক্ষের সমন্বয়, মানে দ্বিপাক্ষিক, যে কোনো কিছুই দ্বিপাক্ষিক, মানে বিল্যাটারাল হওয়া উচিত ছিল, সেখানে আমরা একপাক্ষিক দেখছি। মানে একটা মানে আমাদের ওই যে মেয়ে পক্ষের পরিবারকে মানে বলা যায় যে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়া, আসলে এটাকেই আমি বলতে চাই যে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে তারপর তার ওই মেয়েকে নিয়ে আসা, এটা আসলে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। আর এটা হচ্ছে, আরটা যদি আমি দ্বিতীয় নাম্বার কারণ বলি, সেটা হচ্ছে দাদা, হচ্ছে আমাদের প্রথা। আমাদের অনেক ধর্মীয় মানে থিওলজিক্যাল অনেক প্রথা আছে, যেগুলো মানুষ মনে করে, একদম অনেকে এটাও মনে করে যে এটা ঈশ্বর প্রদত্ত, বা এটা না করলে হয়তো সৃষ্টিকর্তা ভালো করবে না, বা সৃষ্টিকর্তার আশীর্বাদ পুষ্ট হওয়া যাবে না। তো অনেকে প্রথা, মানে ওই আগে থেকেই প্রথা হয়ে আসতেছে যে ছেলে পক্ষকে আহ কনে পক্ষ তারা যেভাবে হোক, নগদ টাকা হোক, ফার্নিচার হোক, ফ্রিজ হোক, বা বাইক হোক, যে কোনো ভাবেই আসলে খুশি করবে। আহ আবার অনেকে আসলে এটাকে যৌতুক হিসেবে দেখতেও চায় না, অনেকে মনে করে আমি তো টাকা নিইনি, আমি তো বিভিন্ন ফার্নিচার নিচ্ছি, বা এটা তার তার মেয়ের শান্তির জন্যই, মেয়ের শান্তি বা সুখকে স্থায়ী করার জন্য। আসলে এটা আসলে তার যৌতুককে ঢাকার জন্য, মানে আসলে সে যে যৌতুক নিচ্ছে সেই জিনিসটাকে আসলে আড়াল করার জন্য সেইটা বলে। তো আমি মনে করি প্রথমত হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের প্রথা, অনেক প্রথা আছে, মানে প্রথা বলবো না, এটাকে প্রথা বললে আসলে মনে হয় না যে আসলে যথেষ্ট মূল্যায়ন করা হয়। এটা আসলে ওয়ান কাইন্ড অফ কুসংস্কার, মানে সুপারস্টিশন। মানে কুসংস্কারই আমাদের সমাজে, অনেক কুসংস্কারই প্রথা হিসেবে চর্চা করা হচ্ছে। যে অনেক কুসংস্কার আছে যে এটা করতে হবে, যেমন আছে যে কেউ রওনা করলে পিছন দিয়ে ডাক দেওয়া যাবে না, বা এই দিকে পা দিয়ে বা মাথা দিয়ে শোয়া যাবে না, এরকম অনেক কুসংস্কার আছে। তো এটাও মনে হয় যে একটা কুসংস্কারের অংশ, মানে প্রথাই, মানে কুসংস্কারটাই প্রথা হিসেবে একটা সময় দাঁড়ায় গেছে, সেইটা এখন চর্চা করা হচ্ছে যে শুধু মেয়ে পক্ষরাই ছেলে পক্ষরে টাকা পয়সা দিবে। তো ওই থেকে সবাই পরিচালিত করে আসছে এই জিনিসটা। আর হচ্ছে সচেতনতার অভাব। যদি যদি জিনিসটা প্রথা বা কুসংস্কার হয়, যদি প্রথা হয়, কুসংস্কার হয়, কিংবা যদি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা হয়, এইটা তখনই ভেঙে পড়বে যখন সচেতনতার দেয়াল তৈরি হবে। এটা যখন চর্চা হতেই থাকবে, যখন দেখা যাবে একটা সচেতনতার দেয়াল তৈরি হয়েছে, তখনই মনে করা শুরু করবে মানুষ, আরে এটা তো একটা কুসংস্কার, এটা তো হইতে পারে না, এটা তো আসলে একটা পরিবারকে অর্থনৈতিকভাবে শোষণ করা। এই জিনিসটা যখন, মানে এই সচেতনতার অভাব, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, আবার যে প্রথা বা কুসংস্কার একটা গিরে বসার একটা চিন্তা, এই মোটামুটি এই কারণগুলোই আমি মনে করি যে শুধু মেয়ে পক্ষই দেবে, এই জিনিসটাকে বুস্ট আপ করে বারবার, যে হ্যাঁ শুধু ছেলে পক্ষই নিবে, মেয়ে পক্ষই দিবে। এই 3-4টা কারণ আমার মনে হয় যে এগুলা এই জিনিসটা বুস্ট আপ করে এবং এটা বৈধতা দেয়, মানে আমার মনে হয়। ধন্যবাদ সুকল চন্দ্র বর্মন। দর্শক, আসলে আমরা এখন পর্যন্ত আমাদের যে আলোচনায় যে প্রশ্নগুলোর আসলে উত্তর পেয়েছি, আমাদের দুজন অতিথি আসলে যে তাদের যে মূল্যায়ন গুলো বলেছেন, সেটি আসলে যৌতুকের আসলে উপকারী দিক এখন পর্যন্ত আমরা মানে তাদের মুখ থেকে শুনিনি। তো সেই জন্য আসলে আমি এবার সুজন বর্মন আপনার কাছে আসলে যেটি জানতে চাই, যে যেহেতু আপনি গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগে অধ্যয়ন করছেন ডেভেলপ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, আপনি জানেন যে আসলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মানে সাংবাদিকতা। তো সাংবাদিকতার কি এই সাংবাদিকতার কি আসলে একটি আহ, দৃষ্টি আসলে এই যৌতুক গ্রহীত যারা গ্রহণ করছে তাদের উপর কি আসলে রয়েছে? আপনি আসলে কি মনে করছেন? আমি একজন গণমাধ্যমের একজন শিক্ষার্থী হিসেবে বিষয়টি আমি প্রতিদিনে লক্ষ্য করি যে যেখানে প্রচার বা বাস্তবতার মধ্যে একটা বড় দূরত্ব আছে। যেমন গণমাধ্যমে যখন যৌতুকের বিরুদ্ধে খবর প্রচার করা হয় তখন তরুণরা তা সমর্থন করে, কিন্তু তখন বাস্তব জীবনে মুখোমুখি হয় তখন সমীকরণ তাদের বদলে যায়।
আমাদের সমাজে এখনো প্রতিষ্ঠা বলতে শুধু সরকারি চাকরি বা হচ্ছে বড় ব্যবসা হচ্ছে বোঝানো হয়। যখন কোনো ছেলে অনেক কষ্ট করে নিজেকে প্রতিষ্ঠিত করে, তখন তার পরিবারে মনে করে যে এই প্রতিষ্ঠান পেছনে একটা আর্থিক হচ্ছে রিটার্ন থাকা উচিত। আহ আবার কনে পক্ষে হচ্ছে অনেক সময় মনে করে যে প্রতিষ্ঠিত পাত্র পেতে হলে কিছু হচ্ছে বাড়তি সুবিধা দিতে হবে। হচ্ছে তরুণদের বড় অংশ মনে দর্শক আমরা আবারও হয়তো ইন্টারনেট সমস্যার জন্য ডিসকানেক্টেড হয়ে গেছি সুজন রহমানের কাছ থেকে। সেটি আমরা যদি আসলে আমরা আসলে এর ফাঁকে আমাদের যারা কমেন্ট করেছেন আসলে সেই কমেন্ট গুলো একটু তুলে ধরতে চাই আমাদের টকশোর মাঝে। সেটি হচ্ছে যে আমাদের একটি ফেসবুক আইডি যার নাম হচ্ছে আসলে স্বপ্নময় জীবন, এবং সুমন রায় আসলে আমরা যদি দেখানোর চেষ্টা করি, তিনি আসলে বলেছেন যে 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 যত বেশি শিক্ষিত সে তত বেশি যৌতুকের জন্য এগিয়ে। তো এইটি আসলে আমরা দেখেছি, সেটি হচ্ছে আজ থেকে 100 বছর আগে আসলে রবীন্দ্রনাথে বই লিখেছেন বা যৌতুকের এই গল্প লিখেছেন। বিশেষ করে আমরা পড়েছি আমাদের কারিকুলামে দেনা পাওনা, যেখানে নিরুপমা নামে একজন মেয়ের আসলে যৌতুকের কারণে মৃত্যু হয়। তো আর 100 বছর পরেও আসলে দেখা যাচ্ছে যে সেখানে মানে যৌতুকের প্রভাবটি আসলে এগিয়ে রয়েছে। এর পাশাপাশি আরেকজন স্বপ্নময় জীবন আসলে যেটি কমেন্ট করেছেন, যেটি আসলে আমরা তুলে ধরতে চাই, সেটি হচ্ছে যে আমাদের দিকে যৌতুকের নমুনা সরকারি চাকরি করলে 30 থেকে 35 লাখ, এবং কোম্পানির চাকরি ভালো বেতনে 20 থেকে 25 লাখ। তো এই যে হচ্ছে একটি বিষয়, দর্শক আপনারা কি জানেন যে আসলে এই যে যৌতুকের যে টাকাটি আসলে নেওয়া হয়, সেই টাকাটি কিন্তু আসলে একজন মেয়ের পিতা তার সহায় সম্পদ সর্বস্ব বিক্রি করে দেন। কিন্তু এই টাকার একটি বড় অংশ আসলে ছেলের পরিবারের পক্ষ থেকে আসলে আনন্দ, বিনোদন, উদযাপন এবং খাওয়া দাওয়ার পেছনে আসলে ব্যয় করা হয়। অথচ এই এই টাকাটি যদি হচ্ছে আমাদের মেয়েদের নামে কন্যার পিতারা সঞ্চিত করতেন, তাদের হয়তো সিদ্ধান্ত নেওয়ার একটি শক্তিশালী ক্ষমতা থাকতো, বা ছেলে মেয়ে দুইজনের নামে রাখতেন, তাহলে হয়তো সিদ্ধান্ত গ্রহণে আমাদের নারীরা হয়তো অনেক বড় অগ্রগণ্য ভূমিকা রাখতো। তো আমরা আবার আসতে চাই, দাদা সুজন আমি আমাদের শুনছেন? আমি হ্যাঁ দাদা, আমি একটু এখানে অ্যাড করতে চাই যদি আপনি অনুমতি দেন। উনি একজন বলছে যে হ্যাঁ, হ্যাঁ, যত অবশ্যই। বেশি শিক্ষিত তত বেশি যৌতুক নিতে এগিয়ে। ব্যাপারটা আসলে আমি বলতে চাই দাদা, শিক্ষিত বলতে যদি আপনি মনে করেন বা কেউ মনে করে শিক্ষিত বলতে যদি কোনো সার্টিফিকেট বা ডিগ্রি অর্জন হয়, তাহলে এই বক্তব্য ঠিক আছে যে যত বেশি শিক্ষিত তত বেশি যৌতুক নেবে। আর যদি শিক্ষিত বলতে যদি আসলে ওই প্রমোদ চৌধুরীর মতো শিক্ষিত মানে স্বশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত বা এরকম, তাহলে জিনিসটা আসলে অপ্রাসঙ্গিক। মানে শিক্ষিত বলতে শুধু আমরা মনে করি, মানে আমাদের সমাজে প্রচলিত কি শিক্ষিত বলতে কি এমএ পাস বিএ পাস, ওই যে বিনা পাওনা যেরকম দেখা গেছে। তো এটা বললে যত বেশি শিক্ষিত তত বেশি এগিয়ে। কিন্তু যদি আসলে শিক্ষিতের মানে শিক্ষিত শব্দটার আসল আবিধানিক অর্থ বা মর্মার্থ আমরা বুঝতে পারি, তাহলে ওই আসল অর্থে বা গুরু অর্থে বা আক্ষরিক অর্থে শিক্ষিত মানুষরা কখনোই আসলে যৌতুককে সমর্থন করে না। একটু আমি বলতে চাই। সুজন চন্দ্র শুকুল, আসলে আমরাও তো আসলে এটা মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু আসলে আমাদের কাছে যে তথ্যগুলো আসে খুবই বেদনাদায়ক। যেমন আমরা পীরগঞ্জে একটি তথ্য পেয়েছি, আমাদের ঠাকুরগাঁ জেলা পীরগঞ্জ একটি উপজেলা, যেখানে প্রাইমারি স্কুলে একজন শিক্ষক 25 লক্ষ টাকা যৌতুক নিচ্ছেন। ঠিক আছে। তো আমরা এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে একজন চাকরি করেন, যিনি পরিবার আসলে সুশিক্ষিত। তো তিনি আসলে যৌতুক নিচ্ছেন 20 থেকে 22 লাখ টাকা, যেটি একটি আলোচিত এখানে বিষয় আসলে হয়ে দাঁড়াচ্ছে দিনের পর দিন। আমি আসলে একটি গ্রাম জানি, যে গ্রামে শিক্ষার হার অনেক বেশি, এবং কি সমাজে আসলে তাদেরই মূল্যায়ন করে। সেখানে মনে হয় একটি মেয়েও আসলে যৌতুক ছাড়া গত 5-10 বছরে বিয়ে করতে পারেনি। ঠিক আছে। এই হচ্ছে এখানে সমাজের দাদা প্রেক্ষাপট। আমি একটু বলি, এখানে দাদা আমার মনে হয় যে যারা কন্যা দায়গ্রস্ত, মানে কন্যা দায়গ্রস্ত পিতা মা পরিবার, ওইখান থেকেও তাদের আসলে যে জিনিসটা করা দরকার, মানে এই যৌতুক প্রতিরোধে বা যৌতুক প্রতিরোধে বা সচেতনমূলক যেটা করা দরকার, আমার মনে হয় সেটা আসলে তারা করে না। কেন এটা বললাম, মানে সেটা হচ্ছে দাদা, যৌতুক যখন আসলে মানে বলা হয় এই জিনিসগুলোকে, তখন একটা জিনিস থাকে মানে যৌতুক প্রতিরোধে আসলে কি করণীয়, এটা যদি আমি বলি, মানে আপনার না বলার মানসিকতাটা আগে থাকতে হবে। মানে প্রথমত হচ্ছে যে কোনো বিষয়ে না বলার মানসিকতা থাকতে হবে। ওই যে আমার যে যিনি আছেন সহ গেস্ট, উনি যে কো গেস্ট, মানে উনি বললেন যেটা, সেটা হচ্ছে মানুষ মনে করে আহ, যে আহ, যে একটু ভালো পাত্র বা ভালো ইনকাম করে তাদের মানদণ্ড আসলে ভালো পাত্র মানদণ্ড হচ্ছে টাকার বিনিময়ে। আমার মনে হয়
যে যে যত ইনকাম করে সে তত ভালো পাত্র, মানে আমার মনে হয় অর্থের বিনিময়ে আসলে ভালো পাত্র মানদণ্ড মানদণ্ড হচ্ছে মানে অর্থ ভালো পাত্র নির্ধারণের। তো সেইখানে দেখা যায় কি যে ভালো টাকা ইনকাম করে, তো সে যদি 20-25 লাখ টাকা চায় তারপরও দেওয়া হয়। তো এই জায়গাটায় মনে হয় যে একটা রেডিক্যাল চেঞ্জ দরকার মানসিকতার, যে ভালো পাত্র বলতে শুধু ভালো ইনকামই বোঝায় না। তো এই আর এখানে আসলে এই যে আপনারা যে প্ল্যাটফর্ম তৈরি করছেন, গণমাধ্যম, ম্যাস মিডিয়া, মানসিকতা সবার, এটা আসলে মানে আমি বলতে চাই জিনিসটা আসলে মানে রাজপথে আসলে বিপ্লবের থেকে মনে হয় যে মানসিকতায় বিপ্লব দরকার সবার আগে। যদি মানসিকতায় বিপ্লব ঘটানো যায় তাহলেই মনে হয় যে এটা আস্তে আস্তে আসলে রোধ করা সম্ভব, আমি মনে করি। সুজন চন্দ্র শুকুল হ্যাঁ, খুব চমৎকার ভাবে বলছেন যে আসলে মানসিকতার যে বিপ্লব, কিন্তু আমি মানে আমার যে মূল্যায়ন বা আসলে যে কারণে আসলে এই যৌতুক বিরোধী আন্দোলন প্ল্যাটফর্ম আসলে কাজ করছে সেটি হচ্ছে শুধুমাত্র মানসিকতার বিপ্লব না, কারণ এখানে আসলে আইনের শক্তিশালী প্রয়োগ লাগবে। কারণ যৌতুক যেহেতু আমার দৃষ্টিতে আমি আসলে যেটি মনে করি, মানে যেহেতু যদিও আমার মূল্যায়ন আসলে তুলে ধরা উচিত না, বাট যে যৌতুক আসলে কখনোই দুটি পরিবারের মধ্যে অর্থনৈতিক লেনদেন নয়। এটির একটি আসলে সামাজিক প্রভাব রয়েছে এবং এই সামাজিক প্রভাবটি আসলে ক্ষতিকর, বিশেষ করে যাদের কন্যার পিতা রয়েছে। তো সুজন বর্মন, আপনি কি আমাদের কথা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা ব্রাদার, একটু। এখানে আমি হ্যাঁ, একটু আবার আমি বলতে চাই, আপনি যেটা বললেন যে হ্যাঁ, হ্যাঁ, আইনের জি, সুজন। যথাযথ প্রয়োগ, মানে আমাদের দেশে একটা আইন আছে আমি যতদূর জানি, যে যৌতুক নিরোধ আইন 2018, আর একটা হচ্ছে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ আইন 2000। দুইটা আইন আছে, এই দুইটাই এত কার্যকর। তো এখানে দেখা যায় কি, মানে আপনি যদি আইনের যথাযথ প্রয়োগ করতে পারেন অবশ্যই হবে, আইনের প্রয়োগ করবেন, প্লাস আপনার মানসিকতার বিপ্লব দরকার, জনসচেতনতা দরকার, সকল কিছুর যখন সমন্বয় হবে, মানে এটা আমি মানসিকতার বিপ্লব ঘটাইলাম কিন্তু আইনের যথাযথ প্রয়োগ করলাম না, তাহলে হয়তো বা নিরোধ করা সম্ভব না। আবার আমি আইনের প্রয়োগ করলাম কিন্তু মানসিকতার জিনিসটা পারলাম না, মানসিকতা বিপ্লব ঘটাতে পারলাম, তখন তখন আসলে এটা সম্ভব না। এটা মনে হয় যে এটা সমন্বিত প্রচেষ্টায় করা দরকার। আর আইনের তো প্রয়োগ করা দরকার, এই যে বললাম যে 2018 সালে যৌতুক নিরোধ আইন আছে, 2000 সালের নারী নির্যাতন আইন আছে। এগুলো আসলে যেখানে আবার বলাও আছে 5 বছর কারাদণ্ড এবং 50,000 টাকা, মানে আমি যদি বলি মানে কারাদণ্ড আর হচ্ছে আর্থিক যে দণ্ড, সেটা হচ্ছে 50,000 টাকার মতো। তো এইটা আসলে তখনই কার্যকর করা সম্ভব আসলে যখন জনসচেতনতা। এখন যদি একটা অভিভাবক সে নিজে থেকেই মাইনা নেয় যে ভালো পাত্র মানে ভালো ইনকাম করে, তার কাছে দিলে আমার মেয়েটা সুখে থাকবে, তাহলে আমার প্রশ্ন জাগে যে আসলে আইন কতটুকু সেখানে কার্যকর, যেখানে সেই দেখা যাবে আইনের পাট কাটাইয়া সে তার মেয়েরে 20-30 লাখ টাকা দিয়ে হইলেও সে ওই ছেলেটাকে তুইলা দিবে, কারণ সে মনে করে যে সে ভালো চাকরি করে, ওইটাই তার ভালো পাত্র হওয়ার মানদণ্ড। সেখানে আসলে আইন কতটা কার্যকর, মানে এটা আমার হয়তো জি, মনে হয়, আমার নিজের কাছে জি, প্রশ্ন আসলে জাগে। জি, জি, আমি আসলে জানি যে আসলে আমি 2024 সালে ঠাকুরগাঁও জেলা যে পুলিশ সুপার কার্যালয় সেখানে আসলে একটি ইমেল করেছিলাম। ইমেল করে পুলিশ সুপারের কাছে আমি সরাসরি দেখা করেছিলাম এই যৌতুকের এই বিষয়টি নিয়ে। তো সেখানে আইনের প্রয়োগ এটি আসলে অনেকটা জটিল, কারণ এখানে অভিযোগ দিতে হয় বা অনেকে আসলে অভিযোগ করে না বা আইনটাও আসলে জানে না। আবার এটি আসলে একটি স্বাভাবিক চর্চায় পরিণত হয়েছে, যার জন্য আসলে রুখে দাঁড়ানো অনেক কঠিন। কিন্তু প্রকাশ্যে যে যৌতুক গ্রহণের যে যে আলোচনাটা আসলে বসে সেটি আসলে দুঃখজনক। সেটি যদি আসলে অভ্যন্তরীণ ভাবে হতো, মানে মানুষজন জানতো না যে আসলে কত টাকার অর্থনৈতিক লেনদেন হয়েছে, তখন কিন্তু সেক্ষেত্রে একটু চাপটা কম থাকতো অন্য কন্যার পিতাদের উপর। তো সুজন বর্মন, আপনার কাছে আসলে আমি যেটি জানতে চাই আবারও সেটি হচ্ছে যে যে আপনি জানেন যে সাংবাদিকতা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আমরা সাংবাদিকতাকে বলে থাকি। তো সেখানে তো এই চতুর্থ স্তম্ভটি আসলে মানে আমাদের এই সামাজিক সমস্যাটিকে বা যে চাকরিজীবীদের মধ্যে যে আসলে যৌতুক গ্রহণের যে একটি তীব্র হার, সেটিকে আসলে কিভাবে তুলে আনতে পারছে? আচ্ছা, আমার কাছে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্টুডেন্ট হিসেবে আমার মনে হয় যে আমরা প্রচার এক ধরনের করি কিন্তু বাস্তবতা ভিন্ন চক্র দেখি আলাদাভাবে। তো প্রচার হচ্ছে বা যৌতুক বিরোধের হচ্ছে ঠিকই হয়, বাট হচ্ছে বাস্তব যেটা হচ্ছে আগে যে ট্রেন্ড আছে সেই অনুযায়ী চলতে থাকে। এখানে দেখি যে আমাদের যেমন আমাদের দর্শক, আমরা আসলে আবারও ডিসকানেক্টেড হয়ে গেছে, আমরা আসলে খুবই দুঃখিত অনেকটা। তো সুজন চন্দ্র শুকুল, আসলে আপনি আসলে শুরু থেকে প্রায় প্রত্যেকটি প্রশ্নেরই আসলে উত্তর দিচ্ছেন। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমরা আমাদের প্ল্যাটফর্ম পক্ষ থেকে যে আসলে আপনার কাছে আসলে আমাদের বারবার ফিরে দিতে হচ্ছে। তো সেটি হচ্ছে আমি আসলে এই যেটি মানে আপনার ব্যাপারে জানি যে আপনি একজন তরুণ আসলে যিনি আন্দোলন সংগ্রাম আসলে পছন্দ করেন।
তো বা যিনি আসলে সবসময় ন্যায্য কথা বলতে আসলে পছন্দ করেন। তো এই যে এবং এটিও মানে আপনার বিশ্ববিদ্যালয়ে আপনার একটি আসলে পরিচিতি রয়েছে। তো সেক্ষেত্রে যদি বলি যে আমাদের মেয়েরা যদি আসলে প্রতিবাদ শুরু করে বা আমাদের মেয়েরা যদি আসলে আন্দোলন করা শুরু করে, তাহলে সেক্ষেত্রে আসলে কিভাবে এটি তুলে ধরতে পারে, যার মাধ্যমে আসলে এটি কমানো সম্ভব, যেহেতু আপনার একটি আসলে আন্দোলন বা সংগ্রামের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে বিশ্ববিদ্যালয়। আহ, ধন্যবাদ দাদা। প্রথম হচ্ছে মানে একজন শিক্ষিত মানুষের অন্যতম বৈশিষ্ট্য হওয়া উচিত, বা সচেতন মানুষের, একজন বাংলাদেশের সচেতন নাগরিক আহ, হিসেবে একজন মানুষের যে বৈশিষ্ট্য থাকা দরকার তার মধ্যে অন্যতম হচ্ছে ন্যায় রে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলা। এই শিরদাঁড়াটা থাকা প্রথমত দরকার, যে আপনি ন্যায় রে ন্যায় বলবেন এবং অন্যায় রে অন্যায় বলবেন। এখন আপনি বললেন যে যদি নারীরা বা মেয়েরা যদি এই যে মানে আমাদের যে বয়াল যেটা গ্রাস করতেছে দিনে দিনে, বা এই যে অভিশাপ বা এই যে সামাজিক ব্যাধিটা যেভাবে সংক্রমিত হচ্ছে, মানে প্যান্ডেমিক টাইপ, এইটা রোধে যদি ওনারা নামে, ওনারা কিভাবে আসলে জনসমর্থন পাবে বা কিভাবে তাদের এই রেটটা কমাই আনতে পারে, এখানে আসলে কি করা যায় বা কি করা উচিত। আমি প্রথমত বলতে চাই যে আমি আসলে সবসময় মানে আমার যখন বোধ হয়েছে থেকে আসলে আমি ন্যায় রে ন্যায় এবং অন্যায় রে অন্যায় বলতে হয়তো কখনো আপোষ করি নাই। মানে এই জায়গাটা থেকে বলতে চাই যে যৌতুক মানে আমি দেখছি আমার অনেক এক্সপিরিয়েন্স আছে যে এমনও ঘটছে, মানে সব বিয়ে শেষ 10-11 লাখ টাকা খরচ করছে, কিন্তু বাইক দেয় নাই দেখা একটা পারিবারিক কলহ বা অভ্যন্তরীণ কলহ চলতেছে, বাইক দিছে সব ঠিকঠাক। এটা খুবই প্যাথেটিক, মানে হার্ট করে আমাদের যে এই সমাজে আইসা মানে এত আধুনিকতা মডার্নিজমের বুলি আওড়ানো সত্ত্বেও আসলে আমরা কি করছি। মানে আমাদের বিবেককেই প্রশ্ন করতে উদ্যত হয়েছে, আসলে আমরা এত আধুনিক, এত মডার্ন, এত শিক্ষিত, এত সার্টিফিকেট, এত ডিগ্রি আমরা আসলে কি করতেছি। সেই জায়গায় আসলে আমরা হয়তো ওইরকম সদুত্তর দিতে পারি না। এই জায়গা থেকে আসলে আমি বলতে চাই যে আসলে যদি এরকম প্রতিরোধ আমার প্রথমত আহ যদি মেয়েরা এরকম করে, প্রথমত আমার মনে হয় যে বাবা মার সচেতনতা বৃদ্ধি করতে হবে। যদি বাবা মার সচেতনতা জিনিসটা আসলে খুব আহ মানসিকতা সচেতনতা বৃদ্ধি পায়, যদি এইখানে বিপ্লবটা ঘটানো যায় তাহলে খুব একটা মানে ফলপ্রসূ হবে। আর একটা যদি আন্দোলন করে, এখানে আসলে ওই যে ভাই বললেন, এখানে আসলে আমার মনে হয় যে গণমাধ্যম ম্যাস মিডিয়ার একটা বড় ভূমিকা আছে। কারণ এখন আপনি যদি দেখেন অনেকেই আসলে গণমাধ্যম মুখী, মানে সোশ্যাল মিডিয়া মুখী। ওইখানে মানে সোশ্যাল মিডিয়া আমি খারাপ বলবো না, সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু সমাধান হয়েছে, এর জ্বলন অনেক উদাহরণ আছে। সোশ্যাল মিডিয়ায় আপলোড বা প্রচারের মাধ্যমে অনেক কিছু সমাধান হয়েছে। তাই আমি মনে করি যে এটা সোশ্যাল মিডিয়ায় আসলে এটা মানে যেটাকে বলে জনসচেতনমূলক পোস্ট বা জনসচেতনমূলক আলোচনা সভা, সিম্পোজিয়াম করা, কর্মশালা করা, প্রতিবাদ মিছিল করা, এগুলা যদি আসলে সোশ্যাল মিডিয়ায় আসলে ওইভাবে আসলে প্রচার করা যায়, ওইভাবে আসলে প্রতিবাদটা করা যায়, তাহলে মনে হয় যে মোটামুটি সংখ্যক একটা জনসচেতনতা তৈরি হবে, মানসিকতা চেঞ্জ আসা শুরু করবে। আর প্লাস এই যে যৌতুকের কারণে যে আসলে নারীদের প্রতি যে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক বা যাই বলি না কেন যে হেনস্থাটা হয়, এইটা যদি আসলে এর ভয়াল দিকটা মানে অসুবিধা ডিসঅ্যাডভান্টেজ যেটা আছে, এইটা যদি জনসমাজে তুলে ধরা যায়, তাহলে আমার মনে হয় জনসচেতনতা অনেক দ্রুত বৃদ্ধি পাবে। যে আসলে ওনারা বুঝতে পারবে যে কিভাবে একটা পরিবার যৌতুক দিতে গিয়া মানে একদম নিঃস্ব হয়ে যায়, কিভাবে একটা নারী মানে যৌতুকের বলি হইয়া প্রাণ দিতে হয়, কিভাবে একটা এমনও হয় আমি দেখছি যে শুধু নারী না, এটাকে বলা যায় শিশু, অনেক সময় শিশুরাও অল্প বয়সে যে বাল্যবিবাহ হয় তারাও যৌতুকের শিকার হয়। তো তারা এই ভয়াল দিকটা দেখতে পারবে যে আসলে যৌতুকের কারণে কিভাবে আসলে নারীদের যে মানে মানসিক শারীরিক যে হেনস্থা করা হয়, এই পথটা কিভাবে প্রশস্ত করা হয়। মানে আমি যৌতুক দিচ্ছি মানে মানে যৌতুকের লেনদেন করা মানে হচ্ছে নারীদের মানে নির্যাতনের, মানে সেটা যে হইতে পারে শারীরিক মানসিক, এটার পথকে প্রশস্ত করা। মানে এই যে মানে ডিসঅ্যাডভান্টেজ গুলা মানে অসুবিধা গুলা মানে নারী নির্যাতন গুলা যদি আসলে প্রকাশ করা যায়, বিভিন্ন পোস্টারিং করা যায়, বিভিন্ন পোস্ট করা যায়, আপনি যে প্ল্যাটফর্মে করতেছেন এভাবে যদি আসলে ভয়াল দিকগুলো তুলে ধরা যায়, সভা, সেমিনার, সিম্পোজিয়াম গুলো করা যায়, তাহলেই আসলে আসলে বাস্তবমুখী কোনো জনসংখ্যা তৈরি করা যাবে। আর এটা আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হওয়া উচিত, এটা আসলে আমি ওভারনাইট চেঞ্জ করতে পারবো না, যেহেতু এটা প্রথা বা সংস্কার বা কুসংস্কার বলি যাই বলি, এটা সমাজে একদম রুটেড হয়ে আছে। তো এটার জন্য আসলে দরকার একদম মানে কাউন্সিলিং, মানে একদম মানে কন্টিনিউয়াস কাউন্সিলিং দরকার, যাতে করে মানুষ এটা বুঝতে শুরু করে যে এটা আসলে একটা সামাজিক ব্যাধি, এটা সংক্রমিত হচ্ছে, এটা চাইলে একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে, এটা চাইলে একটা নারীকে মানে মানে
হত্যার দিকে নিয়ে যেতে পারে। তো এটা আসলে তুলে ধরা উচিত। আর আমি আমার দিক থেকে যদি আমি আমার বলি, আমার স্ট্যান্ড, আমি অবশ্যই এটার সবসময় এটার যদি যৌতুক বিরোধী কোনো মনোভাব বা প্রতিবাদ হয়, আমি অবশ্যই থাকবো, সব সময় সমর্থন থাকবে অনলাইন অফলাইন দুই জায়গায়। আমি যদি অনলাইন অফলাইনের পাশাপাশি আমি যদি বলি যে ধরেন আপনার বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র আসলে একটি মোটা অঙ্কের যৌতুক দিয়ে বিয়ে করছেন, তো সেই ক্ষেত্রে আসলে এই বিশ্ববিদ্যালয়ের সিনিয়রদের আসলে মানে শিক্ষার্থীরা মানে কিভাবে আসলে কাজ করে যৌতুকটাকে নিরসন করতে পারে? কারণ আপনি জানেন যে উচ্চ শিক্ষিত যে হারটা সেটি হচ্ছে কিন্তু বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ থাকে এবং হ্যাঁ, হ্যাঁ। বিশ্ববিদ্যালয় থেকেই আসলে এটি হয়। তো বিশ্ববিদ্যালয় যেহেতু একটি সচেতনতার প্ল্যাটফর্ম এবং সেখানে আসলে চক্ষু লজ্জার একটি বিষয় রয়েছে, তো সেটিকে আসলে আমরা মানে কিভাবে ইফেক্টিভ করতে পারি বা আমাদের নারীরা কিভাবে ইফেক্টিভ করতে পারে? আহ তার প্রথমত হচ্ছে আপনি বলছেন যে শিক্ষিতর অধিকাংশই আসলে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াই হয় এরকম। তো বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা আসলে ওরা যেমন আসলে গঠনমূলক সমালোচনা করতে পারে, নেতৃত্ব দিতে পারে। আবার ওদের যদি কোনো কিছু বোঝানো হয়, আমার মনে হয় যে ওরাও আসলে ওরা বোঝার মানসিকতা, ওদের সবসময় দরজা খোলা থাকে, মানে বোঝার দরজা, মানে আন্ডারস্ট্যান্ডিং এর যে দরজাটা, যে ওদের যদি আসলে বোঝানো হয়, যদি আমার সিনিয়র যদি এরকম কোনো কাজ করে, ওনাকে যদি আসলে প্রপার কাউন্সিলিংটা দেয়া হয়, আমার মনে হয় যে উনি আসলে বুঝবে। আর যদি ওনার চারপাশটা যদি পারিপার্শ্বিক পরিবেশটা যদি ওইভাবে তৈরি করা যায় যে না, আপনি দেখেন যে আপনার চারপাশে এরকম ঘটতেছে, মানে এটা তো আসলে ভালো না, তো আমার মনে হয় যে একজন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী হিসেবে ওনার এই বোঝার এই মেন্টালিটিটা উনি ধারণ করে, আর এই জন্যই উনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতেছে। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানে এটা কথা আছে যে দেশের সেরা মেধাবীরা পড়ে। তো অবশ্যই তার বোঝার মানসিকতা বা এই দরজাটা খোলা থাকবে। আর পারিপার্শ্বিক অবস্থা যদি তার বোঝানো যায় বা তার যদি ওইরকম একটা পরিবেশ তৈরি করা যায়, হয়তো আমরা একটা একটা আছে না যে আমরা হয়তো ডিরেক্ট বন্ধ করতে পারবো না, কিন্তু ওই রকম যদি পরিবেশ তৈরি করতে পারি, তাহলে তার জন্য আসলে যৌতুক না নেওয়ার সিদ্ধান্তটা নিতে খুব পথটা সহজ হবে, মানে প্রশস্ত হবে আমার মনে হয়। আমার মনে হয় এখানে কাউন্সিলিং, মানে প্রপার কাউন্সিলিংটাই বেশি দরকার। যদি প্রপার কাউন্সিলিং ওইরকম পরিবেশ তৈরি করা যায়, তাহলে সে বুঝতে পারবে। কারণ আমি আগেই বললাম যে তার বোঝার মেন্টালিটি মানে দরজাটা বন্ধ না, ওটা খোলা থাকে। ধন্যবাদ সুজন চন্দ্র শুকুল। সুজন বর্মন, আমি আপনার কাছে আবার আসি যে আপনি বারবার আসলে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছিলেন ইন্টারনেট সমস্যার জন্য। যদি আপনার ইন্টারনেট সমস্যা দূর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমার যে প্রশ্নটি আসলে আপনার উদ্দেশ্য ছিল যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আসলে গণমাধ্যম আসলে কিভাবে আসলে ভূমিকা রাখছে যারা যৌতুক গ্রহণ করছে তাদের বিরুদ্ধে? হ্যাঁ, গণমাধ্যম হচ্ছে এভাবে দেখতেছে যে প্রচার একভাবে করতেছে, কিন্তু হচ্ছে বাস্তবতার চিত্র দেখতেছে আমরা অন্যভাবে। হ্যাঁ, নিউজ মিডিয়া সবগুলা নিউজ হচ্ছে একভাবে পাবলিশ করতেছে যে হ্যাঁ আসলে হচ্ছে আমাদের যৌতুক হচ্ছে এত পার্সেন্ট হচ্ছে নিরসন হচ্ছে, কিন্তু আমরা যদি বাস্তব চিত্রে একদম প্রপার গ্রামাঞ্চলে আসে দেখি তো হচ্ছে আমাদের চিত্র পুরোটাই পাল্টে যাচ্ছে। এখানে দেখতেছি যে একটা শিক্ষিত হচ্ছে চাকরি করতেছে, হচ্ছে সরকারি চাকরি করতেছে, আর্মি অথবা র্যাব, তার হচ্ছে 25 লাখ 30 লাখ টাকা লাখ টাকা ছাড়া হচ্ছে হচ্ছে বিয়ে হচ্ছে না। সে তার ডিমান্ড যে আমি হচ্ছে এতগুলা টাকা নিয়ে হচ্ছে চাকরি করতেছি, সো হচ্ছে আমাকে এতগুলা টাকা দিতে হবে। সো এগুলো আমার হচ্ছে বাস্তব লাইফে দেখা, যে এতগুলো এত হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলে যেমন হচ্ছে জব করতেছে, সরকারি জব, বাট হচ্ছে এখন বিয়ে হচ্ছে তারা ডিমান্ড করে, মানে যৌতুক রাখতেছে যে 25 লাখ থেকে 30 লাখ টাকা, তাছাড়া ওরা বিয়ে করবে না। সো এভাবে একটা ট্রেন্ড হচ্ছে আসতেছে। এখন বর্তমান হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেমন হচ্ছে আমাদের নিউজ পোর্টালে যেগুলো হয়, যেমন হচ্ছে আমরা নিউজ করি, হচ্ছে আমরা হচ্ছে বাস্তবমুখী নিউজ করি, বাট হচ্ছে সবকিছু তো সব নিউজ হয় না। এটা হচ্ছে হচ্ছে নিউজের একটা ইয়ে আছে, সো ইথিক্স আছে। সো এইটাই হচ্ছে আমি বলতে চাই যে হচ্ছে বাস্তব চিত্র আমরা অন্য দেখতেছি, কিন্তু নিউজ প্রচারে নিউজ মিডিয়াতে প্রচার হচ্ছে অন্যভাবে। ধন্যবাদ। আপনি যে ধরেন আপনি যেটি বলছেন যে আপনার অনেক বন্ধুকে আসলে দেখেছেন যে চাকরি করার ক্ষেত্রে তারা একটি রেঞ্জ সেট করে দিয়েছে। হুম। তো এই যে আমরা আগেও বলেছি যে আসলে এই মানে রেঞ্জ আসলে আমাদের সমাজে এটি বিদ্যমান। তো সেক্ষেত্রে এই রেঞ্জটি আসলে ভাঙার জন্য আসলে গণমাধ্যম কিভাবে কাজ করতে পারে? কারণ আপনি জানেন যে আমি যদি স্পষ্ট করে বলি সেটি হচ্ছে যে যৌতুক নিরোধ আইন 2018 অনুসারে যৌতুক গ্রহণ একটি ফৌজদারি অপরাধ। আবার সরকারি কর্মচারী আইন 2018 অনুসারে যে ফৌজদারি অপরাধে অভিযুক্ত কোনো কর্মচারীর বিরুদ্ধে লঘু দণ্ড সহ মানে বরখাস্তকরণের আসলে মানে আইন রয়েছে। এর পাশাপাশি যে কোনো একজন চাকরিজীবী যখন চাকরিতে জয়েন করেন তাকে আসলে 300 টাকার একটি স্ট্যাম্পে একটি সিগনেচার দিতে হয়। সেটি হচ্ছে যে যে তিনি তার পরিবারের কোনো সদস্য যৌতুক আদান বা যৌতুক মানে গ্রহণের সাথে কখনোই জড়িত থাকবেন না। তো এই যে তারা স্পষ্ট আইনের বিষয়ে অবগত হচ্ছেন, অঙ্গীকারনামা প্রদান করছেন, এরপরও যখন তারা
সমাজে আসলে একটি দাবি রাখছেন বা এত টাকা যৌতুকের একটি রেঞ্জ সেট করে দিচ্ছেন। তো সেক্ষেত্রে আসলে গণমাধ্যম আসলে মানে প্রতিবেদন আকারে তুলে ধরতে পারে কিনা, যেমন যেটি আমরা সেটি মাদকের ক্ষেত্রে দেখে থাকি। হ্যাঁ, প্রতিবেদন হিসেবে তুলে ধরা যায়। বাট হচ্ছে সব পোর্টাল হচ্ছে সবকিছু ভাবে হচ্ছে পাবলিশ করে না। যেমন এগুলা হচ্ছে এমন একটা জিনিস সেনসিটিভ বিষয়, যেমন হচ্ছে যারা হচ্ছে সরকারি জব করে অনেকেই হচ্ছে ধামাচাপা দিয়ে থাকে, যাতে পাওয়ার হচ্ছে এত হচ্ছে পাওয়ার এত যে হচ্ছে তারা হচ্ছে এমন ভাবে নিউজ পোর্টালে রাখে তো তাদের নিউজ গুলো হচ্ছে পাবলিশ করা যাবে। যেমন আমাদের এগুলা হচ্ছে আমরা প্রতিরোধ এভাবে করতে পারি যে হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস ভাবে, সোশ্যাল ভাবে হচ্ছে বিভিন্ন ভাবে সেমিনার ভাবে, যেমন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যায় হচ্ছে এগুলা সোশ্যাল অ্যাওয়ারনেস দিয়ে। যেমন আমাদের ফ্রেন্ড গুলা যেমন হচ্ছে সরকারি জব করে বাট হচ্ছে তাদের যে যৌতুক প্রথা, তারা হচ্ছে যেমন আজকে আমি শুনলাম যে আজকে সেমিনারে আসার আগে আমার একটা ফ্রেন্ডের হচ্ছে বিয়ে ঠিক হয়েছে, তো হচ্ছে আমি শুনলাম তার কাছে যৌতুক কেন নিচ্ছে। তো সে বলল যে আমি যে চাকরি নিছি তো হচ্ছে আমি ওখানে চাকরির জন্য টাকা দিছি, তো এতগুলা টাকা দিছি, তো আমি কিভাবে হচ্ছে বিয়ে করব, এই বিয়ের খরচ কিভাবে মিটাবো। সো সে আমাকে এভাবে বুঝালো যে এই জন্য আমার যৌতুক নেওয়া। সো এখানে আমি মিডিয়াকে এভাবে ইয়ে করবো যে সোশ্যাল অ্যাওয়ারনেস ভাবে যদি আমরা সচেতন করি সব সব নাগরিকদের, তাহলে হচ্ছে অবশ্যই এটা নিরসন করা সম্ভব। আর এর পাশাপাশি আমি যদি সুজন বর্মন আপনার কাছে আসলে একটি বিষয় জানতে চাবো, সেটি হচ্ছে যে আমি যদি রংপুর বিভাগের স্পেসিফিক ভাবে যে মানে প্রতিষ্ঠিত কোনো সাংবাদিক যিনি আসলে মেয়ে কিন্তু সংবাদ মাধ্যমে খুবই শক্তিশালী অবস্থান সৃষ্টি করেছে, এমনটি আসলে দেখিনি। তো মেয়েরা কি আসলে শুধুমাত্র গৃহিণী বা পড়াশোনা করে না বা বাড়িতে থাকে, এই চর্চার কারণে আসলে এটি ঘটেছে কিনা? কারণ আমরা কেয়ার ইকোনমি নামে যে গবেষণা প্রজেক্টে, সেখানে আমরা একটি প্রশ্ন লিখেছিলাম যে আমাদের মানে কত শতাংশ মানে আমাদের মায়েরা আসলে কি পরিমাণ উচ্চশিক্ষিত। তো সেক্ষেত্রে আমাদের যে ৮৬টি আমরা রেসপন্স এখন পর্যন্ত সংগ্রহ করেছি, এর মধ্যে আপনার আহ আহ, এর মধ্যে আপনার হচ্ছে আমরা শুধুমাত্র পেয়েছি ৯% হচ্ছে নারী উচ্চ শিক্ষার ক্ষেত্রে জড়িত, আর বাকিরা হচ্ছে এইচএসসির পরেই আসলে তারা ঝরে পড়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা জানি যে যদি তারা মানে ঢাকার কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয় বা বিভাগীয় শহরে তাদের যদি নারীদের পদচারণা করার সুযোগ থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা পারিপার্শ্বিক অনেক বিষয়ে জ্ঞান রাখে। তো এই যে জি। মানে জ্ঞানের অভাবে, নেটওয়ার্কিং এর অভাবে বা প্রপার উচ্চশিক্ষার অভাবে আসলে আমাদের নারীরা সংবাদ মাধ্যমে আসলে কম যুক্ত হচ্ছে নাকি, আপনার কি মনে হয় এখানে? বা মানে কোন না, প্রক্রিয়া আসলে নারীরা আমাদের এই সংবাদ মাধ্যমে আসলে কাজ করতে পারে? হ্যাঁ, আমার মনে হয় যে সংবাদ মাধ্যম এমন একটা মাধ্যম যেটা হচ্ছে আপনার কানেক্টিভিটি আগে হচ্ছে লাগবে কানেক্টিভিটি, তারপর আপনার কমিউনিকেশন স্কিল কেমন এটা দেখবে। এখন আপনি মেয়ে হিসেবে একটা সময় এখন পর্যাপ্ত শিক্ষিত আপনি, বাট হচ্ছে আপনি কথা বলতে পারতেছেন না কারোর সামনে, তো আপনার কমিউনিকেশন স্কিল, সো আপনি তো সংবাদ উপস্থাপক হইতে পারবেন না। সো আমার কাছে মনে হয় যে আপনি যদি একটা মেয়ে, অনেক মেয়ে আছে যেমন অনেক স্কিলফুল, তারা হচ্ছে সুন্দর কমিউনিকেশন করে, তো এভাবে যদি উত্তরাঞ্চল অথবা রংপুরের কেউ থাকে যে হচ্ছে কমিউনিকেশন স্কিল হচ্ছে মেয়েদের ডেভেলপ, যেমন অনেকে আছে আমাদের হচ্ছে রংপুরের অনেক উপস্থাপক আছে, তারা হচ্ছে অনেক চ্যানেলে কাজ করতেছে, তারা সুন্দরভাবে উপস্থাপন করে। তারা চাচ্ছে যে আমাদের যে গ্রামাঞ্চলের যে মেয়েগুলো আছে, এই মেয়েগুলা থেকে যেমন বাল্যবিবাহ, যারা যে বিয়ের একটা চাপ আছে, সো এই চাপটা থেকে উঠানোর জন্য তারা বিভিন্ন ভাবে কাজ করতেছে। আমার এলাকায় হোক, যে কোনো এলাকায় কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তারা চাচ্ছে যে তাদের মতো তাদের যে ইচ্ছা আছে যে তারা হচ্ছে তাদের মতো করে সংবাদ উপস্থাপক হোক, তারা হচ্ছে সংবাদ উপস্থাপক করুক, তাদের চিনুক যে আমরা একটা গ্রাম পর্যায়ে এসে আমরা হচ্ছে আজকে সংবাদ উপস্থাপক হতে পারতেছি। এখানে অনেক হচ্ছে দেখা যায় কিন্তু নারীদের হচ্ছে একটা জড়তা কাজ করে যে হ্যাঁ ওরা পারবে, ছেলেরা পারবে কিন্তু আমরা পারবো না। তাদের এই জড়তাটাই হচ্ছে তাদেরকে দুর্বলতা করতেছে, আর একটা কমিউনিকেশন যে আর হচ্ছে কানেক্টিভিটি, এটা হচ্ছে তাদেরকে একটা উইক পয়েন্ট হিসেবে কাজ করতেছে। আর এই যে উচ্চশিক্ষার যে সুযোগটি, সেটি আসলে নারীদের জন্য মানে আমাদের মানে কি রকম আসলে মানে সুবিধা রেখেছে, না এটি আসলে রাখে নাই? আমি যদি আপনাকে স্পেসিফিক বলি, সেটি হচ্ছে আমাদের বাবাদের অনেকই মানে আমাদের অধিকার আসলে মানুষদের কর্ণপ্রিয় একটি চিন্তায় থাকে যে তার মেয়ে যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তাহলে সেক্ষেত্রে পড়াবে, আর না হলে আসলে বিয়ে দিয়ে দিবে। এবং যাদের অর্থনৈতিকভাবে সীমাবদ্ধতা, তারা কিন্তু ১০ম শ্রেণী পর্যন্ত আসলে বিয়ে দিয়ে দেয়। তো সেটিও আসলে মানে নারীদের যে মানে প্রপার যে এম্পাওয়ারমেন্ট, আমরা যেটি বলি যে নারীদের যে ক্ষমতায়ন, সেটির ক্ষেত্রে আসলে মানে এটি একটি সমস্যা কিনা, যে মানে দ্রুত বিয়ে হয়ে হ্যাঁ, যাওয়া বা হ্যাঁ, আমার মনে হয় যে এটা একটা সমস্যা। দ্রুত বিয়ে হওয়ার কারণে হচ্ছে অনেক সমস্যা হয়। যেমন আপনি হালকা বয়সে বিয়ে দিলেন, সো হচ্ছে রক্ত শূন্যতায় ভুগতেছে। যেমন হচ্ছে ফ্যামিলি অনেক চাপ থাকে, যেমন বিয়ে হওয়ার পরেও, যেমন অনেক ফ্যামিলি দেখছি যে যৌতুক নেওয়ার পরেও আবার ফ্যামিলির উপর যখন অভাব আসে যায় তখন আবার চাপ দেয় যে আবার বাবার বাড়ি থেকে আবার হচ্ছে যৌতুক নিয়ে আসো।
তো এইভাবে অনেক ফ্যামিলি হচ্ছে নির্যাতিত হচ্ছে, যেমন অনেক মেয়ে তারা হচ্ছে নির্যাতিত শিকার হচ্ছে। এবং আমি দেখছি যে অনেক ছোট বয়সে বিয়ে হওয়ার কারণে তারা রক্ত শূন্যতায় ভুগতেছে। একটা সন্তান জন্ম দেওয়ার পরে তাদের হচ্ছে অনেক বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে। এভাবে একটা হচ্ছে তারা হুমকির শিকার অলওয়েজ হচ্ছে শিকার হচ্ছে। সুজন সুজন বর্মন, মানে আপনি আসলে অনেকগুলো বিষয় বলেছেন। তো সেক্ষেত্রে আমি আরেকটা বিষয় আসলে আপনার কাছে জানতে চাবো যে আপনি জানেন যে আসলে ইনভেস্টিগেটিভ জার্নালিজম আসলে সমাজের একটি দর্শন, বা যেটি আসলে মানে অনেক সমস্যার দুয়ার খুলে দিয়েছে এবং রাষ্ট্রীয় পর্যায়ে অনেক সংস্থাকে আসলে প্রশ্নের সম্মুখীন করেছে। তো সেক্ষেত্রে আমাদের স্থানীয়ভাবে যারা চাকরিতে জড়িত, তারা যখন বিয়ে করেন, তো সরকারের পক্ষ থেকে আসলে তাদের উপর আসলে কেন নজরদারি করা হয় না? কারণ আপনি জানেন যে সরকারের যে আইনটি রয়েছে সেই আইনটিও কিন্তু আসলে সরকারি কর্মচারীরা মানছেন না। তো সেক্ষেত্রে আসলে ইনভেস্টিগেটিভ জার্নালিজম আসলে কিভাবে ভূমিকা রাখতে পারে? আমার মনে হয় যে ইনভেস্টিগেশন জানতে একটা হচ্ছে মানে একটা আমাদের যেমন সব নিউজ পোর্টালের একটা করে ইনভেস্টিগেশন জার্নালিজমের একটা গ্রুপ থাকে। তো তারা বিভিন্ন এলাকায় যায়, যেমন হচ্ছে মেইনলি আমি যেটা দেখছি খেয়াল করছি, আমি ঠাকুরগাঁও হচ্ছে নিয়ে অনেক কাজ করতে ইচ্ছা পোষণ করছিলাম, বাট হচ্ছে অনেককে দেখছি যে তারা হচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে হচ্ছে ঢুকে না, অনেক হচ্ছে বাধা চাপ থাকে। তারা হচ্ছে অনেক যে তথ্যগুলা যে নেয় তারা তারা অনেক হচ্ছে হ্যাসেল হয়। যেমন হচ্ছে যেগুলো অথেন্টিক যেগুলো নিউজ, যেমন হচ্ছে বাল্যবিবাহ যেটা অথেন্টিক নিউজ, তারা সেই নিউজটা পাচ্ছে না। বিভিন্ন সামাজিক হচ্ছে অনেকে পণ্ডিত থাকে, যেমন হচ্ছে পণ্ডিত মশাইরা থাকে, তারা হচ্ছে এলাকায় ঢুকতে দেয় না। এমন অনেক আমি হচ্ছে নিজে হচ্ছে এই হেনস্থার শিকার হয়েছি। এই জন্যই হচ্ছে আমার মনে হয় যে ইনভেস্টিগেশনের সঠিক যেটা হচ্ছে তথ্য আমরা হচ্ছে এটা নিউজ পোর্টালে হচ্ছে আপডেট করতে পারতেছেন। আচ্ছা, আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাবো, সেটি হচ্ছে আপনি জানেন যে মানে আমাদের এরিয়া আসলে কৃষি নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা। তো আমরা দেখে থাকি যে কৃষিতে আসলে আমাদের নারীদের একটি বিশাল অবদান রয়েছে। তো জি। কিন্তু আসলে আমাদের নারীদের কি কৃষিতে যে পরিমাণ অবদান রয়েছে, সেটি কি আসলে মানে স্বীকৃতি কি আসলে রয়েছে কি মানে নাই, মানে এই নারীদের এই অবদানটি কৃষিক্ষেত্রে তারা যে হ্যাঁ কাজ করছে সেটি কি কোনো হ্যাঁ, স্বীকৃতি রয়েছে? কৃষিক্ষেত্রে অবশ্যই তাদের অবদান রয়েছে। এখন গ্রাম অঞ্চলে এখন পুরুষের পাশাপাশি নারীরা অনেক ভূমিকা পালন করতেছে, যেমন কৃষিক্ষেত্রে হেল্প করতেছে। যেমন একটা দরিদ্র পরিবারে দেখেন যে হচ্ছে বাবা হচ্ছে যাচ্ছে কাজে, হচ্ছে মা হচ্ছে বাকি কৃষি পশু এগুলা হচ্ছে দেখতেছে। তো একটা ফ্যামিলি ডেভেলপ হচ্ছে এভাবে হয় যে হচ্ছে একজনে একটা সাইড দেখতেছে, আরেকজন এভাবে দুইজনে মিলেমিশে করলে মানে আমার মনে হয় যে নারীরাও একটা গুরুত্বপূর্ণ ভাবে হচ্ছে ফ্যামিলিতে হচ্ছে তারা প্রভাব করতেছে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে আপনার কাছে জানতে চাবো যে আসলে এই মানে আপনি আপনার মানে পড়াশোনা জীবনে বা এটি দেখেছেন কিনা যে আপনি জানেন যে আমাদের যে এনজিও রয়েছে তারা কিন্তু আসলে অনেকটি প্রভাব বা অনেক কাজ করে। যেমন বাল্য বিবাহ যে নিরসনে, সেক্ষেত্রে কিন্তু এনজিওরা কিছু ভূমিকা রেখেছিল সরকারের পাশাপাশি। তো যৌতুকের সমস্যা সমাধানে আসলে কোন এনজিও সক্রিয়ভাবে আসলে কাজ করছে কিনা আমাদের ওই অঞ্চলে? আমার আমার অঞ্চলে আমি কখনো দেখি নাই যে হচ্ছে এনজিও সক্রিয়ভাবে কাজ করতেছে। আমি হচ্ছে আমার এলাকায় কোনো ইয়া নাই, হচ্ছে কোনো উদ্যোক্তা নাই হচ্ছে। আমি আমি নিজেরই হচ্ছে আমি যৌতুক বিরোধে হচ্ছে প্রটেস্ট করতে গেছিলাম, কিন্তু অনেক হচ্ছে হেনস্থার শিকার হয়েছি। সেখানে যে অনেকে বলতেছে ঠিক আছে তোমার বাবার আছে, তো হচ্ছে এখানে পাওয়ার দেখাতে আসছো কেন, অনেক ধরনের কথাবার্তা, অনেক ধরনের হ্যাসেল। তো হচ্ছে আমাদের এনজিও এখানে অতটা ভাবে ভূমিকা পালন করতেছে না। যেমন আমাদের এনজিও আছে, ওয়ার্ল্ড ভিশন আছে। তো ওয়ার্ল্ড ভিশন সেভাবে শিশুদেরকে হেল্প করতেছে, কিন্তু তারা একটা নির্দিষ্ট 6, 7, 8 এ যাওয়ার পরে তারা হচ্ছে আর পরবর্তীতে আর খেয়াল করতেছে না। তো তারা হচ্ছে এদিকে কেয়ার করতেছে ছোট কালে, কিন্তু হচ্ছে বড় কালে হচ্ছে যখন বিবাহ দিচ্ছে তখন তারা চুপচাপ, তারা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই এলাকায় হচ্ছে আমি দেখতেছি। আচ্ছা, সুজন বর্মন, আপনি অনেকগুলো বিষয় বলছেন, যেহেতু ইন্টারনেটে আপনি স্টেবল রয়েছে, আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে জানবো, সেটি হচ্ছে যে আমরা জানি যে যে দুর্যোগকালীন যে বা মানে প্রবণ যে এলাকাগুলি রয়েছে সেগুলোতে আসলে অনেকগুলি শেল্টার থাকে বা এবং কি অনেকগুলি প্রতিষ্ঠান থাকে। যখন দুর্যোগ আসার সম্ভাবনা সৃষ্টি হয়, সেক্ষেত্রে তারা মাইকে প্রচার করে, টিভির মাধ্যমে প্রচার করে বা সচেতন করে। যেহেতু আমাদের যৌতুক একটি সামাজিক সমস্যা যেটি আসলে নারীর যে ক্ষমতায়ন সেটির অন্তরায়, তো এক্ষেত্রে এরকম কোনো কিছু দেখেছেন কিনা যেটি আসলে টেলিভিশনে যৌতুকের বিরুদ্ধে একটি প্রচারণা চালানো হচ্ছে, বা টিভি নাটকের মাধ্যমে যৌতুকের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে, বা পথ নাটকের মাধ্যমে আসলে গ্রামবাসীর মাঝে আসলে যৌতুকের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে? তো
তো এটি কি কখনো আপনার চোখে পড়েছে? আর যদি চোখে না পড়ে থাকে আসলে রাষ্ট্রের কোন সংস্থা আসলে এই কাজটি আসলে দায়িত্ব নিয়ে করতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমার মনে হয় যে হ্যাঁ, অনেক আমি হচ্ছে কার্টুন দেখছি অথবা সিনেমা দেখছি যে যৌতুক বিরোধী যৌতুকের বিরুদ্ধে তারা অনেক হচ্ছে প্রচারণা চালাচ্ছে। যেমন অনেক হচ্ছে যেমন ছোট, ছোট ডকুমেন্টারি বানাচ্ছে। যারা ডকুমেন্টারি হচ্ছে পাড়ায় অথবা মহল্লায় হচ্ছে শেয়ার করতেছে। তারা হচ্ছে আ দেখাচ্ছে প্রজেক্টরের মাধ্যমে যে আমাদের এই যৌতুকের কারণে এগুলা ইফেক্ট করতেছে। তো বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা হচ্ছে আমাদের হচ্ছে সমস্যাগুলো তুলে ধরতেছে। কিন্তু পরে আমাদের হচ্ছে যে আমরা যে চাপে আছি যে একটা হচ্ছে সামাজিকভাবে যে চাপ যে হচ্ছে আমাদের হচ্ছে যৌতুক হচ্ছে নিতে হবে। তারা একটা হচ্ছে বেড়াজালের মধ্যে আবদ্ধ আছে। সো হচ্ছে এইজন্য আমার মনে হয় যে সরকার যদি এটা হচ্ছে একটা ভালো একটা পদক্ষেপ নেয় যে যৌতুক বিরুদ্ধে তাহলে হচ্ছে অনেকটা হচ্ছে ইফেক্ট করবে যে গ্রামাঞ্চলের দিক থেকে যেমন আমাদের মেইনলি হচ্ছে আমাদের উত্তরাঞ্চলে একটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে যে একটা ভালো বেনিফিট আসবে যে হচ্ছে যৌতুকের কারণে হচ্ছে নারীরা হচ্ছে নির্যাতিত হচ্ছে না। যৌতুকের কারণে হচ্ছে অনেক শিশু হালকা বয়সে বিয়ে দিচ্ছে, এজন্য তারা হচ্ছে বিভিন্ন রোগে ভুগবে না। তো এটা যদি সরকার সুন্দরভাবে পদক্ষেপ নেয় তাহলে হচ্ছে অবশ্যই হচ্ছে এগুলা যৌতুক বিরোধী ভাবে হয়তো পদক্ষেপ নেওয়া সম্ভব। ধন্যবাদ সুজন বর্মন। এবারে আসলে আমি আসতে চাই সুজন চন্দ্র শুক্ল আপনার কাছে। সেটি হচ্ছে আপনি জানেন যে মানে আমরা যদি গণ অভ্যুত্থান পরবর্তী একটি আসলে বৈষম্য মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার যে আসলে স্বপ্ন দেখেছিল বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে, তারা কিন্তু সেই লক্ষ্যে আসলে তারা যে আন্দোলনে অংশগ্রহণ করে। কিন্তু আমরা দেখতে পাই যে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী সরকারের সময় যে বাজেটটি আসলে তারা পাশ করেছেন তাদের 18 মাসের সময়ে, তো সেক্ষেত্রে দেখা গেছে বাজেটের একটি বেশিরভাগ অংশ আসলে চট্টগ্রাম বিভাগে আসলে মানে বরাদ্দ করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। আমরা রংপুর বিভাগকে আসলে সবসময় বঞ্চিত হতে দেখেছি, বা অন্যান্য যে রাজশাহী বিভাগও রয়েছে সেক্ষেত্রে, অথচ এগুলি কৃষি উৎপাদনে বাংলাদেশের একটি হাব হিসেবে কাজ করে। তো সরকারের আসলে মানে কর্মসংস্থান সৃষ্টির একটি অনীহা বা আঞ্চলিক যে অর্থনৈতিক যে বৈষম্য আসলে সৃষ্টি করছে কিনা সরকার এই বরাদ্দগুলোর মাধ্যমে, এবং এর মাধ্যমে আসলে নারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, আপনার কি মনে হয়? আহ, আমার মনে হয় দাদা, আপনি যেটা বললেন যে এই শব্দগুলো আপনি ব্যবহার করলেন যে আঞ্চলিক অর্থনৈতিক বৈষম্য, এটা আসলে আমিও শুনে আসছি। মানে রংপুরে যে বাজেট বৈষম্য, মানে উত্তরবঙ্গে যে বাজেট বৈষম্যটা করা হয়, যেটা আসলে ওই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের অন্তরায়, মানে একটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। আমিও দেখেছি মানে জিনিসটা, মানে ওই জায়গাটা আসলে বিশেষ করে কৃষি পণ্যের, আপনি যেটা বললেন কৃষি পণ্যের একটা হাব, মানে কেন্দ্র বলা চলে। ওইখান থেকে মানে কৃষি পণ্যের, আমি যতটুকু জানি কৃষি পণ্যের যথেষ্ট পরিমাণ, মানে বাংলাদেশের, মানে যদি আমি বলি উৎপাদনের সিংহভাগ পূরণ হয় এই উত্তরবঙ্গ থেকে, মানে আমার যতদূর জানা আছে। তো একটু খালি সেইখানে হলে আসলে একটা বাজেট সকল হ্যাঁ। একটু হলে আপনার ইন্টারভিউ করি। সেটি হচ্ছে কয়েকদিন আগে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেটি হচ্ছে যে সারা বাংলাদেশে যে পরিমাণ আলুর উৎপাদন হয় তার মধ্যে মানে 35%, মানে 65% মতো আলু আমাদের উত্তরবঙ্গ থেকেই শুধুমাত্র সারা দেশে যায়, এবং অন্যান্য কৃষি পণ্য আসলে রয়েছে। তো এটি আসলে আপনাকে জানানো বললাম, কিন্তু এটি বলেছে যে উৎপাদনে আহ এগিয়ে থাকলেও আসলে দারিদ্র্যে রংপুর বিভাগ মানে অন্যান্য বিভাগ থেকে অনেক এগিয়ে। আমি সেটাই বলতে চাচ্ছি যে আপনি যেটা বললেন যে 65% আসলে বাংলাদেশের মোট চাহিদার 65% আলু আসলে আপনাদের উত্তরবঙ্গে উৎপাদিত হয়, এটা আসলে বলা চলে বাংলাদেশের মোট উৎপাদনের অনেক একদম সিংহভাগ। তো সেই জায়গায় আসলে আমি এটা শুনছি অনেক, মানে অনেক আগে থেকে, এটা মানে এখনো যেটা চলমান, যে একটা বাজেট বৈষম্য করা হয়, যে বাজেটটা দেয়া হয় ওইখানে আসলে অর্থনৈতিক সামাজিক বা অবকাঠামোগত যে উন্নয়ন, এগুলো আসলে মনে হয় না যে ওই বাজেটটা আসলে তার জন্য প্রতুল, মানে একটা অপ্রতুল বাজেট দেওয়া হয়, মানে আমার ব্যক্তি বিবেচনায় যেটা বলে। আর এটা আসলে যখন একটা অঞ্চল ভিত্তিক বাজেট দেওয়া হয়, যেখানে সেই অঞ্চল ভিত্তিক বাজেটে মানে আঞ্চলিক অর্থনৈতিক বৈষম্য তৈরি করা, সেটা শুধু আসলে অঞ্চলের অবকাঠামোতে প্রভাব পড়বে না, সেটা অবশ্যই সেখানে নারীদের থেকে শুরু করে নারীদের পুরুষদের যে জীবিকা নির্বাহের যে কর্মকাণ্ড, অথবা নারীদের বিভিন্ন কার্যক্রম, নারীদের যে পারিপার্শ্বিক যে অবস্থার সাথে যেগুলো জড়িত, এগুলো উন্নয়নের যে পরিমাণ স্পেসটা দরকার, যে পরিমাণ অর্থনৈতিক সহযোগিতাটা দরকার, সেই সহযোগিতার জন্য এই বাজেটটা মনে হয় না যে প্রতুল, বাজেটটা আসলে অপ্রতুল। আমি এটা মনে করি, যেটা আসলে এক প্রকার অর্থনৈতিক বৈষম্য, এবং উত্তরবঙ্গের প্রতি মনে হয় যে এক প্রকার বৈষম্য নীতি, মানে আমার মনে হয় যেখানে আসলে বাংলাদেশ একটা বৈষম্যহীন মানে স্লোগানে বা বৈষম্যহীন বাংলাদেশ এই শিরোনামে বাংলাদেশে
আসলে একটা প্রতিষ্ঠিত হয়েছিল এরকম, কিন্তু সেটা আসলে বাস্তবতা আসলে মনে হয় যে অন্যরকম। যেখানে আসলে আহ বাংলাদেশ একটা কৃষি নির্ভর দেশ, সেখানে যদি একটা অঞ্চল কৃষি পণ্য উৎপাদনের হাব হয়, সেখানে অবশ্যই আসলে কৃষকদের যথেষ্ট পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত, এবং ওই জায়গার যোগাযোগ ব্যবস্থা বলেন, অবকাঠামোগত বলেন, আর্থসামাজিক ব্যবস্থা বলেন, নারীদের বলেন, পুরুষদের বলেন, অবশ্যই সরকারের এই বিষয়ে মনোযোগ দেওয়া উচিত, এবং বাজেটের ক্ষেত্রে বৈষম্য নীতি অবলম্বন না কইরা বাজেটের ক্ষেত্রে সমতার নীতি অবলম্বন করা উচিত আমার মনে হয়। সুজন চন্দ্র শুকুল, আপনি খুব চমৎকার করে বলছেন যে আঞ্চলিক বৈষম্য আসলে শুধুমাত্র মানে পিছিয়ে রাখেন, এর পাশাপাশি এটির ইম্প্যাক্ট আসলে সমাজের সকল স্তরেই পড়ে। তো হ্যাঁ, সুজন বর্মন, আমি আপনার কাছে সর্বশেষ যেটা জানতে চাবো, আমরা দর্শক আমরা আমাদের অনুষ্ঠান সূচির একবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তো সেজন্য আমি শুধুমাত্র আমাদের যারা অতিথি রয়েছেন তাদের কাছে 1 মিনিট করে একটু জানতে চাবো আসলে যে ঠিক কোন প্রক্রিয়ায় মানে আমাদের নারীরা আসলে যৌতুক মুক্ত হতে পারবে, সেটি সংক্ষিপ্ত 1 মিনিট করে বলবেন। এখানে আসলে যে নারীদের যদি কোনো মানে তারা বিশেষ দক্ষতার যদি কর্মসূচি সরকার নিতে পারে, সেগুলোই বলতে পারেন আপনারা। 1 মিনিটে যদি বলেন, সুজন বর্মন। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে নারী হচ্ছে যৌতুক বিরোধী আন্দোলন এভাবে যৌতুক বিরোধী আমরা এভাবে করতে পারি যে আমরা সামাজিক ভাবে যে ক্যাম্পেইন গুলো আছে, তো হচ্ছে আমরা পাড়া মহল্লা যায় ক্যাম্পেইন করব। আর হচ্ছে সরকারের কাছে যদি সরকারের কাছে অনেক হচ্ছে ইয়া থাকে, তো হচ্ছে সরকারের যদি এটা সুন্দরভাবে পদক্ষেপ নেয়, অবশ্যই আমাদের বাল্যবিবাহ হচ্ছে আর হচ্ছে যৌতুকের বিরুদ্ধে আমরা অবশ্যই দাঁড়াতে পারবো। হ্যাঁ, ধন্যবাদ। সুজন চন্দ্র শুকুল, আসলে আপনার কাছেও আমি 1 মিনিট জানতে চাবো, সেটি হচ্ছে আমাদের নারীদের উদ্দেশ্যে আপনি বলবেন যে ঠিক তারা কিভাবে নিজেদের আসলে আহ কোন প্রক্রিয়া বা কি চেষ্টা করলে আসলে তারা নিজেদের যৌতুক মুক্ত করতে পারবে। প্রথমে আমি বলতে চাই আসলে নারীদের অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হইতে হবে, এটা আমার মনে হয়। যে তারা আসলে তাদের এই মানসিকতা আনতে হবে যে তারা আসলে বোঝা নয়, সম্পদ। কারণ আপনি দেখেন সেই নারীরা, এই আপনি যদি বলেন বেগম রোকেয়া, মাদার তেরেসা, সুফিয়া কামাল, কি মালালা ইউসুফজাই থেকে শুরু করে, নারীরা সেই পৃথিবী থেকে মহাকাশ পর্যন্ত জয় করে ফেলছে। সেখানে আহ একটা যৌতুক বিরোধী কেন তারা এটাকে জয় করতে পারবে না? তো আমার মনে হয় নারীদের প্রথমত আসলে স্বনির্ভর, অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়া উচিত। দ্বিতীয়ত হচ্ছে আহ নেতৃত্ব, মানে নেতৃত্বের মানসিকতা থাকা উচিত, মানে তাদের নেতৃত্বের জায়গা থেকে আসলে খুব স্টেবল হওয়া উচিত। এবং তাদের এটাই মানে বোঝা দরকার যে তারা আসলে বোঝা নয়, তারা আসলে সম্পদ, তারা আসলে পোটেনশিয়াল, তাদের ভিতরে সম্ভাবনা আছে। তো এইটা হচ্ছে আমি যদি বলি নারীদের ক্ষেত্রে। আর যদি আমি বলি গার্ডিয়ানের ক্ষেত্রে, একটা জিনিস হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা, তাদের ওই প্রথা বা কুসংস্কার মেনে চলতে হবে। আর যে শুধু আহ এক- একজন পাত্র বেশি টাকা ইনকাম করে এটা আসলে ভালো পাত্র মানদণ্ড হিসেবে না নিয়ে, আসলে যে মানসিকতা, সেই মানসিকতাকে আসলে মানদণ্ড করা উচিত, এবং তাদের মানসিকতায় বিপ্লব ঘটানো দরকার। মানে এটা হচ্ছে গার্ডিয়ানদের প্রতি আমার থাকবে যে আপনারা আপনাদের স্বপ্নে লালিত পালিত এবং আপনার স্বপ্নে মানে যে যাকে নিয়ে যাকে ঘিরে স্বপ্ন দেখেন, তাকে অবশ্যই এই যৌতুক নামক সামাজিক ব্যাধি দ্বারা আক্রান্ত করবেন না। তো এটা থেকে দূরে থাকবেন এবং নিজেদের সচেতনতা বাড়াবেন, এবং তার একটা সুন্দর যাতে পারিবারিক জীবন প্রতিষ্ঠা করতে পারে সেই দিকে অবশ্যই নিশ্চিত করবেন। আর নারীদের কথা তো বললামই যে আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করতে হবে। আহ, সেটা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে হোক। খুব চমৎকার করে বলেছেন সুজন চন্দ্র বর্মন। বিশেষ করে আপনার সর্বশেষ যে কথাটি, শুধুমাত্র অর্থনৈতিক সামাজিকই না, যে নারীদের যে আসলে রাজনৈতিক যে অধিকার সেটি আসলে বাস্তবায়িত করতে হবে। কারণ রাজনীতি মানে যত রাজনীতিবিদ নারী হবে, তত আসলে তারা পলিসি নির্ধারণে ভূমিকা রাখবে। তো তখনই হয়তো মানে আমাদের যে এই যে বৈষম্যমূলক যে অবস্থানটি বা নারীদের উপর যে চাপিয়ে যাওয়া যৌতুকের বোঝা, সেটি যখন হয়তো দূর আপনি হবে। যখন আপনি নারীরা পলিসি মেকিং এ যাইতে পারবে, একটা পজিশন হোল্ড করতে পারবে, স্পেস করতে পারবে, তখন আসলে এই বৈষম্যটা থাকবে না। তখন আসলে সমতার নীতিতে সবাই বিশ্বাস করতে বাধ্য হবে। মানে ওইটা আমার একটাই মেসেজ, সেটা হচ্ছে বোঝা নয়, সম্পদ। না, নিজেকে বোঝা না মনে করে আত্মনির্ভরশীল করে সম্পদে পরিণত করুন, সবাই মূল্য দিতে বাধ্য হবে। আহ ধন্যবাদ আহ সুজন চন্দ্র শুকুল এবং সুজন বর্মন, আপনাদের দুজনকে। আমাদের আলোচনাটি ছিল আজকে তরুণ প্রজন্মের চোখে যৌতুক ক্ষতিকর না উপকারী। তো দর্শক, আমরা আসলে
প্রত্যেকটি টক শোতে আমরা প্রথমে আসলে যৌতুকের যে একটি প্রেক্ষাপট সেটি তুলে ধরার চেষ্টা করি। এর মাধ্যমে আসলে বোঝানোর চেষ্টা করি যে আমাদের অতিথিরা আসলে যৌতুক নিয়ে কি বলছেন। তো আজকে যারা অতিথি হিসেবে ছিলেন তারা বলেছেন যে আসলে যৌতুক একটি ক্ষতিকর পুরোই সবটুকুই ক্ষতিকর। তো উঠে এসেছে এর পাশাপাশি যে যৌতুকের ক্ষতিকর দিক আসলে প্রশমনে আমাদের সমাজ, আমাদের অভিভাবকগণ, আমাদের পুরুষ সমাজ, সেই সাথে আমাদের নারী সমাজ কিভাবে মানে কাজ করতে পারে সেটিও আসলে আমাদের আলোচনায় উঠে এসেছে। এরই সাথে আলোচনায় উঠে এসেছে যে আসলে গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগ বা সংবাদ মাধ্যম আসলে কিভাবে কাজ করতে পারে। এর পাশাপাশি সুজন চন্দ্র শুকুল খুব চমৎকার করে সেটি বলেছেন যে শেষে যে রাজনৈতিক অধিকার ব্যতীত আসলে পলিসি নির্ধারণে আসলে কখনোই সম্ভব নয়। তো সেক্ষেত্রে নারীরা যদি আসলে বেশি বেশি রাজনীতিতে যুক্ত হয়, সেক্ষেত্রে হয়তো তারা তাদের এই সমস্যার সমাধান হতে পারে বলে মনে করেছেন। তো এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করছিলেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই এবং আমাদের আগামী যে টক শো রয়েছে সেই টক শো দেখার আহ্বান জানিয়ে আমরা আমাদের আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।